ধন্যবাদ। রাঘব বন্দ্যোপাধ্যায়ের স্মৃতিতে নিবেদিত এই বক্তৃতামালায় এবছর আমাকে বলার সুযোগ, আমি তো বলবো অনুমতি দেওয়ার জন্য আমি প্রথমেই উদ্যোক্তাদের, তৃতীয় পরিসরের বন্ধুদের এবং রাঘব বাবুর পরিবারের মানুষদের ধন্যবাদ জানাতে চাই। তৃতীয় পরিসরের পক্ষ থেকে সুদীপ্ত যখন আমায় প্রথম এই ব্যাপারে জানায় তখন কথাটা বিশ্বাস করতে পারিনি। আপনারা এখনো আমায় মনে রেখেছেন, অপরিচয়ের প্রান্ত থেকে আবার আমায় এখানে ডেকে এনেছেন, সর্বোপরি রাঘব বাবুর নামে লগ্ন এই কথা পরিসরে বলার সুযোগ দিয়েছেন। এ এখনো আমার কাছে স্বপ্নের মতো। আমার এই প্রাণের বিশ্ববিদ্যালয়ের অঙ্গনে ফিরে এসেও আমি রোমাঞ্চিত। কোন একটা সূত্র ভেবেছি ছিন্ন হয়েছে কবে, আবার তার টান টান দাবি নিয়ে আমারই অন্তরে প্রকাশিত হয়েছে। এখন বুঝেছি শত অভিমানে, অপমানে, সত্য মিথ্যায় নির্লিপ্ত তার সেই দাবির টান আমার সঙ্গে নয়, আমার মতো আরো অনেকের সঙ্গে। আর তাই ব্যক্তিগত, একান্ত অর্থাৎ অপবিত্র মুদ্রাদোষে তা কখনোই ছিন্ন হওয়ার নয়। আপনাদের ধন্যবাদ। এই বিশ্ববিদ্যালয়ের তুলনামূলক সাহিত্য বিভাগ থেকে এমএ পাশ করার পর দীর্ঘ প্রায় 15 বছর অবিনির্মাণ অর্থাৎ ডিকনস্ট্রাকশন নিয়ে পড়াশোনা ও প্রয়োগ করেছি, পিএইচডি গবেষণাও সেই বিষয়ে। দেরিদার অবিনির্মাণ বিশেষত গায়ত্রী চক্রবর্তী স্পিভাকের ঘরানায়। তাই আবার এখানে গলা সাধার আগে আমার শিক্ষা, শিক্ষক ও ভাবনার ঘরানা সর্বসমক্ষে নামাবলীর মতো গায়ে জড়িয়ে নিতে চাই। আমি সমাজবিজ্ঞ বা বিজ্ঞানী নই, সাহিত্যের ছাত্র। যদিও জার্মান ভাষায় সাহিত্যিকতার চর্চাকেও বিজ্ঞান বলার রীতি আছে, সে কথা থাক। আমার চিন্তার ভালো মন্দ যাই হোক, এই আমার কবচ, এই আমার দুর্বলতা। আমার আজকের বক্তব্যে বাংলা সাহিত্যের বহুল পঠিত কয়েকটি আখ্যানের অবিনির্মাণী পাঠ থাকবে। সেই প্রসঙ্গে বলতে চাই, আমি সাহিত্যের ছাত্র হলেও বিশেষভাবে বাংলা সাহিত্যে প্রাতিষ্ঠানিক তালিম আমার নেই। তাই সংকোচে, সন্তর্পণে, অনধিকার চর্চার দোষ স্বীকার করেই সেই পাঠগুলি আপনাদের সামনে পেশ করব। এটা বিনয়ের কথা নয়। আজকাল যেভাবে ইতিহাস কিংবা সমাজবিজ্ঞানের সীমাবদ্ধ স্বার্থে নিঃসংকোচে সাহিত্য তত্ত্বের নিজস্ব দাবির প্রতি দায় স্বীকার না করে সাহিত্য, বিশেষত বাংলা সাহিত্য পড়ার চল হয়েছে, সেই চলতি হাওয়ার থেকে সচেতন দূরত্বে আজকের আলোচনাটি করতে চাই। এই কারণেই নিজের পদ্ধতি, ঝোঁক, স্বার্থ ও ঘরানার কথাটা গোড়াতেই বলে নিলাম। রাঘব বন্দ্যোপাধ্যায় সম্পাদিত চর্চা পত্রিকার জানুয়ারি 2014 সংখ্যায় আমার একটি লেখা প্রকাশিত হয়েছিল। সেই বছর বইমেলায় আমার প্রাপ্য কপিটি তার হাত থেকেই সংগ্রহ করার সৌভাগ্য হয়। এখানে এখন এই কথাটা বলতে পেরে আনন্দ হচ্ছে যে চর্চা পত্রিকার সম্পাদকীয় নোট হিসেবে প্রকাশিত একটা প্রতিজ্ঞা দুরূহ সময় অনেকটা শক্তি জুগিয়েছে, এখনো যোগায়। যেখানে রাঘব বাবুর কলমে পড়েছিলাম, উদ্ধৃত করছি, প্রকাশক, সংবাদপত্র, বিদ্যা প্রতিষ্ঠান, দল, সরকার একটা জোট। এই জোট স্তুতি ও নীরবতা যার যেমন প্রাপ্য বলে বিবেচনা করে সেই রকম বিতরণ করে থাকে। আনকোট। আচ্ছা, আমি কোট আনকোট বলবো, উদ্ধৃতি শুরু উদ্ধৃতি শেষ না বলে, তার ফলে বাংলার ফ্লোটা বজায় থাকবে আর ইংরেজিটা একটা যান্ত্রিক ভূমিকা নেবে এখানে। কথাটা হলো, তেমন নীরবতা প্রাপ্য হিসেবে পাওয়ার মতো কোনো স্বীকৃতি আমার আছে কিনা জানা নেই, কিন্তু তবু একথা যখন নিশ্চিত যে আজকে যারা আমায় এখানে ডেকেছেন তারা ওই জোটের বাইরের, বিপ্রতীপের চিন্তা, কণ্ঠ, এমনকি হয়তো জোট, তখন একদিকে যেমন ভালো লাগছে তেমনই স্বীকার করছি নিজের যোগ্যতা নিয়ে সংশয় যে জাগছে না, তাও নয়। শুরু করার আগে আপনাদের অনুমতি নিয়ে আমি আমার একজন অগ্রজ বন্ধু প্রতি মানুষকেও স্মরণ করতে চাই। মাত্র কিছুদিন আগে প্রয়াত হয়েছেন অধ্যাপক ফ্রান্সেন মঞ্জলি, ভাষাতাত্ত্বিক, দার্শনিক, ফরাসি ভাষা বিশারদ, দার্শনিক জন-লুক নান্সির মান্য অনুবাদক এবং আমাদের মতো যারা লুকিয়ে চুরিয়ে বিদেশি তত্ত্বের আফিম সেবন করে থাকি তাদের একজন সুহৃদ। প্রথমে ভূমিকা। সবার আগে আমি একটা ব্যাপারে সতর্কতা অবলম্বন করতে চাই। আজকের আলোচনার শিরোনামে যে তিনটি অংশ, সাহিত্যের মুহূর্ত, অন্তরের অন্তর আর না মানুষই সীমান্ত, তার প্রতিটির আলোচনা কিন্তু আমরা বাধ্যতই করব মানুষের দিক থেকে, অর্থাৎ ভাষার এ প্রান্ত থেকে, যুক্তির এ প্রান্ত থেকে। হয়তো কথাটা বলা না বলা সমান, কারণ এ তো জানা কথা, এছাড়া তো আর কিছু হতেই পারে না, কিন্তু তবু বলে নেওয়া জরুরি, কারণ অনেক কথা তোরে এই গোড়ার কথাটা অনেক সময় উচ্চ থেকে যায় বা জ্ঞানতাত্ত্বিক যুক্তিকে তার সীমানা চিনিয়ে দেওয়ার বদলে চাপা পড়ে যায়। সেই চাপা পড়া কথাটাকে কথা মুখে তুলে আনতেই আমি একটা ফন্দি করেছি। শিরোনামের যে তিনটি কথা তার সবার যে শেষেরটি, সেটি দিয়েই আলোচনা শুরু করব, অর্থাৎ না মানুষই সীমান্ত, এবং বৃথাই চেষ্টা করব একটি না মানুষী প্রাণী বিশেষের হয়ে কথা বলার।
এই ব্যর্থ কসরত অথবা ব্যর্থতার ভান পরে দেখব কেমন করে গুটিয়ে আসে মানুষের দিকে এবং কিভাবে তাই অবশেষে অথবা তারই অবশেষ সাহিত্যের না মানুষী সীমান্ত হিসেবে প্রকাশিত হয়। পরের পর্বের শিরোনাম হলো না মানুষী সীমান্ত 1। একটা বয়স্ক কুকুর তার লোম ওঠা অশক্ত শরীরটা নিয়ে কোনো মতে পড়ে থাকে ফ্ল্যাট বাড়িটার ছোট্ট চৌহদ্দিতে। শরীরটাই আছে, বাড়তি চাহিদা বলতে শীতে একটু ওম, গ্রীষ্মে একটু ছায়া, ঠ্যাংচারটি মেলে দুদণ্ড জিরিয়ে নেওয়ার ফুরসত। যাওয়া আসার পথে দেখি তাকে। এই যে একটু স্থান সংকুলনের, শরীরের বর্জ্য রস রক্ত চেতনে অচেতনে নিঃসরণের অনুমতি, সেই অনুগ্রহের বিনিময়ে নিজের সবটুকু শক্তি সংহত করে বয়স্ক ঝুলে পড়া চামড়ায় ঝাড়া দিয়ে পোকা পড়া কান দুটি নেড়ে মুহুর্মুহু নিজের লেজ আন্দোলিত করে সে। হয়তো জানান দিতে চায় শরীর বোঝা কেমন ভারী। প্রকৃত প্রস্তাবে অন্তরহীন এই যে মানুষ নামে সার্বভৌম জীব, তারই অধিকারের জমিতে দখলদারির গ্রহে গৃহে না মানুষই অন্তর্দীর্ণ শরীর ধারণের কত ক্লেশ, হোক না তা নিত্য 2-3 ঘা দণ্ডের বিনিময়ে পাওয়া। ওদের যাওয়া আসার পথে ল্যাগ ব্যাগে শরীরটা ছেড়ে দিয়ে ঘুমিয়ে পড়ার একটু অনুমতির সে যেন কাঙাল। বিনিময়ের দেওয়া নেওয়ার কথাটা আদৌ কি মানুষের মতো করে বোঝে সে? যাওয়া আসার পথে দেখি তাকে। প্রায় দৃষ্টিহীন দুটি চোখে বয়স্ক শ্লথ ঘ্রাণী হয়তো চিনে নিতে চায় এই জন্তুটি তাকে দুবেলা কটি মাখা ভাত দিয়ে জীবনের এ প্রান্তে টেনে রেখেছে কিনা। অবশ্য ভুল ভাঙে তৎক্ষণাৎ। এই আবাসনের কেউ না, বাড়ির কারা যেন ওকে খেতে দিয়ে যায়। এই বাড়ির বাসিন্দাদের অবিরাম আপত্তি ঠেলে। মানুষে মানুষে এমন ফারাক, কেউ দেয় খাবার আবার কেউ মার। আদৌ কি বোঝে সে? অপারেশন উত্তর দেহে কাদের যেন স্বার্থে বাদ পড়েছে যৌনভেদের চিহ্ন, সেখানে বাকি তো আছে কেবল এই কয়টি মায়া, শুকনো জমি, পুরনো চামড়ার ঘ্রাণ, জুতো চুরি করে চেবানোর একমাত্র ক্রিয়া ইচ্ছা, আর শীতে একটা চটের থলের আশ্রয়। তা সেটাও নোংরা বলে এই বাড়ির মানুষেরা ফেলে দেয় অবহেলায়। এমন তো স্মরণীয় কিছু নয় একটি প্রাণের আশ্রয়। ওই একটি মাত্র মনুষ্যতর দেহের শান্তি স্মরণযোগ্য তো নয়। একদিনের ঘটনা, একদিনেরই, কিন্তু খাপছাড়া হয়তো নয়। সন্ধ্যায় বৃষ্টি ধরে এসেছে। একতলার জানলা দিয়ে শুনি সপাং করে একটা আওয়াজ, আর বৃষ্টিতে ভেজা কুকুরটার আর্তনাদ। তারপরই গুনগুন করতে করতে কি একটা সুর ভাঁজতে ভাঁজতে আবাসনের এক বাসিন্দার প্রবেশ। বৃষ্টিতে কুকুরটা হয়তো একেবারে বাড়ির ভেতরেই ঢুকতে চেয়েছিল। মানুষের লাঠি তখনই হাওয়ায় শীষ তোলে। এই বাড়ির উঠোনে লক্ষ্য করলে দেখা যাবে একটা নয়, একটা বুড়ো কুকুরের জন্য 5 জায়গায় রাখা 5টি লিকলিকে প্রহার অস্ত্র। কুকুরটা আর্তনাদ করেই চুপ করে যায়। কিন্তু ওই একবারের জন্য কেন সে ডেকে ওঠে? কাকে ডাকে? নিজের কানে কানে কি নিজেকেই দেয় আপন জীবনের সাক্ষ্য? অবশ্য সেটা নিশ্চয়ই অসম্ভব। নিজের ব্যথা নিজের উচ্চারণে নিজেকে বলার, বাক আর শ্রবণের অন্তরে আপনাকেই, আপনার অন্তরে অনুভবের অধিকার তো কেবল মানুষের অস্তিত্ব সূচক সুসংবাদ। এই প্রাণীটি আর অপরাপর অন্য অনেক প্রাণী নিশ্চয়ই যান্ত্রিক কোনো প্রতিবর্তক ক্রিয়ার তাড়নাতেই এমন আর্তনাদ করে ওঠে। ওটা নিশ্চয়ই বলে না আমায় মারছে, অথবা দেখো আমায় মারলো, অথবা দেখো আমার বুড়ো হাড় এখনো জ্যান্ত, ঠং করে বাজলো কেমন, অথবা নিশ্চয়ই আরো অসম্ভব, আমি দেখেছি আমায় মারা হলো, আমার চোখের দিকে তাকাও, আরেকবার প্রহার করো দেখি, আমি সাক্ষী থাকি, আমার শরীরের স্মৃতির সাক্ষী, আমার ছানি পড়া ঘোলাটে চোখের দিকে তাকিয়ে আবার চালাও দেখি বাতাসে তোমার হাত, হাতে অস্ত্র। নিশ্চয়ই এমন ভাবনা কল্পনা, বিশেষত দর্শন ভাষ্য তো বটেই। তেমন লেখকের হাতে পড়লে যদিও কয়েকটি মনুষ্য পাঠকের চোখে জল আনতে পারে পশুর হয়ে বানিয়ে তোলা এমন অভিজ্ঞতার আখ্যান, কিন্তু সেও তো মানুষের বানানো গল্পই। ফ্রান্স কাফকার লেখা আইন ব্যারিস্ট ফর অ্যান একাডেমি, রিপোর্ট টু অ্যান একাডেমি গল্পে যখন শিক্ষিত একটি বানর আপন জবানিতেই নিজের সভ্য হয়ে ওঠার বিবরণ দাখিল করে একঘর পণ্ডিতের সামনে, তখন নিশ্চয়ই কোনো পাঠক ভেবে বসেন না যে কথাগুলো সত্যিই একটা বানর প্রজাতির জীবের লেখা, এবং হয়তো কাফকা তারই ছদ্মনাম। কিন্তু কেন ভাবেন না? আপত্তি কোথায়? আপত্তি অনেকগুলো, কিন্তু গোড়ার আপত্তি প্রথমত সাধারণ বুদ্ধির, আর দ্বিতীয়ত ওই কথাটাই দার্শনিকের সুপরিকল্পিত বয়ানে। আমাদের আজকের আলোচনা সাহিত্যের দিকে ঝুঁকে থাকলেও গোড়ার এই দার্শনিক অথবা সাধারণ জ্ঞানের আপত্তির কথাটা না তুললেই নয়। বন্ধনীর মধ্যে জানিয়ে রাখি, এই শুরু হলো মানুষের খেলা, মানুষের দিক থেকে কথা বলা। ওর শরীরের ব্যথার ছুতোয় শুরু করলেও এই এখানে কথা তোর গেল বেঁকে, ভারী ভরক্কম যুক্তির মার প্যাঁচে
কুকুরটার শরীর এবার গুটিয়ে যাচ্ছে অন্ধকারে। সে যাই হোক, কথা এগুলো যাক। আগেই বলেছি, না মানুষী পশু যে বিনিময়ের মানুষী মায়ার কিছু বোঝে না, এটা সাধারণ জ্ঞান, যে কেউ বলে দেবে। এটার বদলে সেটা, ওটার বদলে এটা, এমন প্রিমিটিভ দেওয়া নেওয়ার সহজ অঙ্ক যদিও কতিপয় পশুর ভোঁদা মাথায় ঢোকে, বিনিময়ের বিনিময় অর্থাৎ বিনিময় চিহ্নের বিনিময়, এই যেমন টাকা পয়সার লেনদেন আর কি, এমন দ্বন্দ্ব সমাস, যুক্তাক্ষরী চাল, জাতি নির্বিশেষে পাশবিক ঘিলুর অগম্য। অনেক মানুষ দার্শনিক যেমন বলেন আর কি, ভান করে লুকিয়ে বা ন্যাকা সেজে শিকার, যৌন মিলন, এমন আর কয়েকটা আদিম দেহরঙ্গ পশু প্রকৃতির অন্তর্গত হলেও ভান করার ভান, বানিয়ে তোলা চরিত্রে অভিনয় রিপসা, এমন জোড়া বৈঠকই নাট্য সম্ভাবনা তার আয়ত্তের বাইরে। অর্থাৎ যতই কথা কয়ে উঠুক সেখানে বলি কাঁপচানো কাকাতুয়া, কিংবা লাঠি দেখালে ভয় না পেয়ে ল্যাজ নেড়ে একটু মেরি বিস্কুটের প্রার্থনা করুক পাড়ার শীর্ণকায় কুকুর ছানাটা, আপন অন্তরের অন্তরে নিজেই নিজের চিন্তার সাক্ষী, তথা ওই একই লপ্তে সেই সাক্ষ্যের বয়ান লিখনের কর্তা হওয়ার ক্ষমতা নেই ওদের। আত্মতার অন্তর আর বাহিরের যে ভেদ, অর্থাৎ অন্তরের অন্তর, ইনার ডিফারেন্স অথবা ডিফারেন্স অফ ডিফারেন্স, সেই স্থান ভরাট করার আয়োজন নেই তার দেহ মনে, প্রয়োজন নেই তাই ভাষারও। উত্তর দেওয়ার ক্ষমতা নেই, আছে কেবল প্রতিবর্ত ক্রিয়া, অভিধানের ভাষায় স্বতঃস্ফূর্ত এবং অনৈচ্ছিক প্রতিক্রিয়া, অভিপ্রায়ের সাক্ষ্যবিহীন, অভিজ্ঞতার আত্মকথন ছায়া চিহ্ন, অর্থাৎ লাঠি খেলে আর্তনাদ। আপনারা অনেকেই জানেন, এমন বক্তব্য পেশ করেছেন ফরাসি দার্শনিক রেনে দেকার্ত। ডিসকোর্স অন মেথড নামে জ্ঞানান্বেষণের শুদ্ধ পদ্ধতি সংক্রান্ত গ্রন্থে তার সুচিন্তিত মত, না মানুষী প্রাণ যা পারে না তা হলো আপন চিন্তার বয়ান সাক্ষ্য। আপন চিন্তার বয়ান সাক্ষ্য, witnessing to the fact that they are thinking what they are saying. Witnessing to the fact that they are thinking what they are saying. অবশ্য আমি যে বইটি থেকে কথাটা উদ্ধৃত করলাম, সেখানে দেকার্তের এই তর্কটি পূর্বপক্ষ হিসেবে পেশ করেছেন আরেক ফরাসি চিন্তাকর্মী জাক দেরিদা। আগে হ্যাঁ, যার নাম নিলে শ্রোতাদের কয়েকজন নড়ে চড়ে কান খাড়া করেন। প্রবীণদের কেউ কেউ কতিপয় শুদ্ধ দেশি তাত্ত্বিকদের নাম জপ করে বিদেশি প্রভাব কাটাতে চান, যেমন ধরা যাক মিশেল ফুকো বা কার্ল মার্কস। আর চাকরির পরীক্ষকেরা সন্দেহ করেন যে বক্তার টঙের ঘরে পায়রার বাসা আছে, সেই তার কথাই হচ্ছে। কার্তেজীয় ঘরানার অবিনির্মাণ পাওয়া যাবে দেরিদার না মানুষী প্রাণ ও পশুদের অস্তিত্ব তথা ব্যথার অধিকার সংক্রান্ত বক্তৃতামালায় 1997 সনে প্রদত্ত, দেকার্তের প্রায় 350 বছর পর। অবশ্য এত কালান্তরেও যে দার্শনিকের যুক্তিতে কিছুমাত্র অন্তর হয়নি, সেই কথাটা বোঝাতে দেরিদার সমসাময়িক আরেক চিন্তাপটু ফরাসির বক্তব্য উদ্ধৃত করেন, যার প্রস্তাব, পশু ভান করতে পারে বটে, কিন্তু ভান করার ভান করতে পারে না। সেই একই কথা, অর্থাৎ মিথ্যে বলে প্রতারণার মতো জটিল চিন্তার, স্মৃতির, অভিপ্রায়ের যুক্তাক্ষর, আমি এটাকে যুক্তাক্ষর বলছি, না মানুষই আয়ত্তের অতীত, এমন বক্তব্য জাঁক লাকর। আত্মতা বিষয়ক সত্যের সহিত একটি মূলগত অন্তরে যে সে যেহেতু নিজেকে প্রতিষ্ঠা করে, তাই সেই সত্যের সাক্ষ্য দিতে পারে না না মানুষী পশু, যে কারণে ভাষার কলকবজা তার মনের আয়ত্তাধীন নয়। দেরিদা ঠিক কোন উপায়ে না মানুষী প্রাণ নির্বিশেষে পশু বিষয়ে এই দার্শনিক সাধারণ জ্ঞানকে ব্যাহত করেন, কিভাবে দেকার্ত কথিত পদ্ধতিতে মানুষের আত্ম উপলব্ধির পথে স্বগতোক্তির অলঙ্ঘ বাধার মতোই ঢুকে যায় না মানুষী অন্তরের মিশেল, অস্তিত্বের শুদ্ধ উচ্চারণ আই থিঙ্ক দেয়ারফর আই অ্যাম, দেরিদার অনুবাদে হয়ে দাঁড়ায় দ্য অ্যানিমাল দ্যাট দেয়ারফর আই অ্যাম অর আই অ্যাম ফলোইং। সেসব বৃত্তান্ত পাওয়া যাবে তার বক্তৃতামালায়, যার শিরোনাম ওই দ্য অ্যানিমাল দ্যাট দেয়ারফর আই অ্যাম। এই তর্কটি আমাদের আলোচনার প্রান্তবর্তী, মূল বিষয় নয়। এই স্মারক বক্তৃতার রীতি অনুসারে আমাদের আলোচনা দর্শন নয়, সাহিত্যের দিকেই ঝুঁকে। আমরা কেবল দুটি বিষয় স্মরণে রাখব। প্রথমত, মানুষে না মানুষে দুস্তর ব্যবধানের যে সাধারণ বুদ্ধি প্রস্তাব কিংবা দার্শনিক যে বিচার, তার ওই যে গোড়ার প্রতিজ্ঞা, নিজেই নিজের চিন্তার সাক্ষী হওয়ার ক্ষমতা অক্ষমতার বিচারেই যার নিষ্পত্তি, তা কিন্তু আশ্চর্য একটি প্রস্তাবের দিকে আমাদের নিয়ে যেতে পারে। প্রস্তাবটি এইরকম: মানবের প্রজাতি সুলভ যে স্বরূপ তাকে অপরাপর সকল প্রাণের তুলনায় আলাদা ও শ্রেষ্ঠ করেছে, সে তার যুক্তি বিস্তারের ক্ষমতা নয়, বরং গল্প বানিয়ে তোলার এলেম, যাকে বলেছি যুক্তাক্ষরী চাল। দেকার্তের বহু পূর্বে ধ্রুপদী গ্রিক দর্শনেও মানবের এই মূলগত পার্থক্যে বিশেষ জোর পড়েছে।
যেমন খ্রিস্টপূর্ব 4র্থ শতকে অ্যারিস্টটলের বক্তব্য, যদিও মানব আর জানোয়ার উভয়ই স্বরনালী দিয়ে এমন আওয়াজ বার করতে পারে যা অবিভাজ্য, কেবল মানুষই পারে তাকে অক্ষরে বা বর্ণমালার বিমূর্ততায় বিশ্লেষণ করতে। Indivisible sounds are uttered by the brutes also, but no one of these is a letter in our sense of the term. এটা পোয়েটিক্স থেকে বললাম, কিন্তু উদ্ধৃত হয়েছে দর্শন সূত্রে রূপক নামে দেবদার যে প্রবন্ধ আছে সেখানে, মানে হোয়াইট মিথোলজি মেটাফর ইন দ্য টেক্সট অফ ফিলোসফি, দর্শন সূত্রে রূপক এই বাংলা অনুবাদটি করেছেন গায়ত্রী স্পিভাক। এই একের পিঠে দুই জোড়া বিমূর্ততার খেলাকেই কিন্তু আমরা বলেছি ভান করার ভান, বানিয়ে গল্প বলার কল, চিন্তার যুক্তাক্ষর। এই মতে মজলে আপনার মনে হবে মানবের ভাষা চুক্তিও আদপে তেমনি যুক্তাক্ষরে লেখা ভান প্রস্তুতি, সেকেন্ডারি কোডিং। দ্বিতীয়ত, না মানুষ নিয়ে কথা বলতে গিয়ে মানুষের দার্শনিক, লক্ষ্য করুন, শেষমেশ মানুষেরই স্বাতন্ত্র্যের গুণ গাইলেন, কাটলেন এমন এক লক্ষণ গণ্ডি যার পরপ্রান্তে বিতাড়িত হলো আর সব না মানুষই প্রাণ। সাদা কথায় গল্প বানানোর ও তার উপর ভর দিয়ে অর্থ চুক্তি করার ক্ষমতা একই সঙ্গে মানুষের প্রজাতিগত স্বাতন্ত্র্য এবং সীমানা। যেখানে চুক্তি হলো সেখানে গল্পগুলো যেন ভেতর দিকে গুটিয়ে এলো। যেমন আমরা বলতে পারি, কল্পনার খোলা প্রান্ত দাঁতে কেটে গুটিয়ে এনে গিঁট দিয়ে যে ব্যবস্থা বস্তু বা বস্ত্রের আটক ফাটক, তাই জীবন। আরো গুটিয়ে আনলে সমাজ। দেশ কাল ইতিহাসের নির্ধারণে ওই যুক্তাক্ষরী গিঁটের রূপটা পাল্টে পাল্টে গেলেও, ইতিহাস যেমন পাল্টাচ্ছে, এই সীমানার কথাটা গোড়ার কথা, সেটা পাল্টায় না। একটু অন্যভাবে বললে, মানুষ যেন তার প্রজাতি স্বাতন্ত্র্যের একটি সীমান্তেই ঠক্কর খেলো, গুটিয়ে এলো। কোন সীমানা? যুক্তির শেষ স্টেশন, কল্পনা। সম্প্রতি একটি বক্তৃতায় গায়ত্রী চক্রবর্তী স্পিভাক যেমন আমাদের মনে করিয়ে দিয়েছেন, কোট, কল্পনা শক্তি যুক্তিকে রক্ষা করে, কল্পনা শক্তি যুক্তিকে রক্ষা করে, আনকোট। আমরা একটু ঘুরিয়ে আজ বলতে চাই, প্রথমত, কল্পনার যে বিশেষ লিখন শৈলী যুক্তির, আইনের, নিয়মের, নীতির তথা সমসময়ের ঐতিহাসিক বাধ্যতায় স্থাপিত টেক্সট রূপ বুনটটিকে, হয়তো তার নাম মানুষের সমাজ, রূপকের বহির্মুখী টান থেকে, অর্থাৎ খোলা সুতোর বেহিসাবি খেলা থেকে রক্ষা করে, এবং হয়তো নতুন করে সুতো গুটিয়ে বা নতুন গিঁট মেরে সমাজের নিয়মের ঐতিহাসিক পরিবর্তনের ইঙ্গিত দেয়, ধরা যাক তার নাম বিপ্লব, সেই লিখনই সাহিত্য। এবং দ্বিতীয়ত, আরো একটু পিছিয়ে গিয়ে বলছি, সাহিত্য খোলা সুতোর অর্থহীনতা থেকে আমাদের রক্ষা করারও পূর্বে যে সীমান্তে বাধা পায় তা মানবের প্রজাতিগত ভেদের সীমান্ত, অর্থাৎ না মানুষী সীমান্ত। এই দুটি প্রতিজ্ঞাই আজ আমার আলোচনার বিষয়। এই গেল না মানুষী সীমান্ত বিষয়ে প্রস্তাবনা। এবার শিরোনামের দ্বিতীয় অংশের কথা, অর্থাৎ অন্তরের অন্তর। পরের পর্বের শিরোনাম অন্তরের অন্তর। এই পর্বে কথাটা কিছুটা সলতে পাকানো অঙ্গের। নিশ্চয়ই ইতিমধ্যে আপনারা বুঝতে পেরেছেন আমি অন্তর কথাটাকে ভেদ বা পার্থক্য অর্থে যেমন ব্যবহার করছি, তেমনি ভিতর, অর্থাৎ যা বাহিরের বা বাহির নয়, এমন অর্থ প্রয়োগ করছি। আমার তর্ক প্রস্তাবের সেই অন্তরের তাসটি এবার আপনাদের সামনে রাখছি। লক্ষ্য করুন, অন্তর শব্দের একটি অর্থ যেমন ভেদ, মধ্যবর্তী সময় বা স্থান, অর্থাৎ বিরাম বা বিরতি, তেমনি আবার ভিতর বা অভ্যন্তর। এখানেই শেষ নয়, বঙ্গীয় শব্দকোষ জানাচ্ছে অন্তর শব্দের অর্থগুচ্ছে যেমন আছে যে মধ্য গ্রহণ করে, মধ্যবর্তী, অন্তর্গত, তেমনি কিন্তু আছে আসন্ন, নিকট, আবার আছে অন্য, ভিন্ন। ধরা যাক যখন পড়ি, তব মুখ সদা মনে জাগিতেছে সঙ্গপনে, তিলক অন্তর হলে নাহেরি কুল কিনারা, কিংবা মেঘের অন্তর পথে অন্ধকার হতে অন্ধকারে চলে গেল দিন। তখন দীক্ষিত পাঠক জানেন এই পুরো অর্থ সম্ভাবনার ভেদ দীর্ণ অথচ সংলগ্ন, অর্থাৎ অন্তরের অন্তরের খেলাতেই ঘনিয়ে আসে কবিতার সান্ধ্য আলাপ। অর্থাৎ অন্তর বাংলা ভাষার এই একটি মেটাফর শরীরে একত্র এতগুলি দ্বিধা থরথর অর্থান্তর, অর্থের ভেদ আবার অর্থের অন্তরও বটে। অন্তর ভাবনা রূপকটি অতএব বাংলা ভাষায় এক প্রকার আবাহন করে, শরীর দেয় অবিনির্মাণকেই, ডিকনস্ট্রাকশনকেই। আমাদের দাবি এইটি হলো, বাংলায় বা যে কোনো ভাষায় অবিনির্মাণ সংক্রান্ত একটি মূলগত আতের কথা, অন্তরের কথা,
অর্থচুক্তি ও অনর্থের অন্তর্পথে আমাদের ভাষায় অবিনির্মাণের নিজস্ব শারীরিক ক্রিয়া। ব্যাপারটা কিন্তু মেলাবেন তিনি মেলাবেন গোত্রের নয়, তাই আরেকটু খুলে বলি। অবিনির্মাণ তো কেবল একটা বিদেশি তত্ত্বই কেবল নয়, ভাষার অন্তরে অন্তরে তার চলন, নানান রূপকের ভেদদীর্ঘ দেহে তার ভর। যেমন ধরা যাক দেরিদার প্রিয় প্রাচীন গ্রিক শব্দ ফার্মাকন, একই সঙ্গে সে বিষ আবার ঔষধি, এমনকি বলির পাঁঠাও বটে। ইংরেজি গিফট মানে উপহার, আবার জার্মান ভাষায় দাস গিফট মানে হলো ওই বিষ। এমন দ্বিধা বাইরে থেকে আমদানি করার তাই প্রয়োজন নেই, সে ইতিমধ্যে প্রত্যেক ভাষার অন্তরে অন্তর্রূপে আছে। সেই ছন্দেই আমি আজ বাংলায় তেমন একটি অবিনির্মাণী রূপক আপনাদের সামনে রাখলাম, অন্তর। এবার দেখুন এই রূপকটি দিয়ে অবিনির্মাণের অন্তরের কথাটা কেমন প্রকাশ করতে পারি। অবিনির্মাণের কাঁটা ঘোরে পাঠ্যের অন্তরের ছন্দে যখন বলছি, অভ্যন্তরের ছন্দে যখন বলছি, সেই অর্থে তার আঁতের কথাটাকে গ্রাহ্য করে বলছি। আবার সেই ছন্দের বিরতি বা ভেদের অন্তরে অর্থাৎ ডিফারেন্সেও বটে, সেখানে কিন্তু পাঠের অভিপ্রায়কে বা লেখকের অভিপ্রায়কে অগ্রাহ্য করছি। সেই এই বিরোধী ডিকনস্ট্রাকশনের শরীর। অন্তরের অন্তর মানে তবে ভেতরের ভেতর যেমন, তেমনি আবার ভেদের ভেদ, আবার বাহিরের বাহির, বিরতির বিরতি, এমনকি ভেদের বিরতি, বিরতির বিরাম ইত্যাদি অপরাপর সকল অর্থ অন্তর। অন্তর শব্দের এমন বহুধা বিভক্ত ব্যবহার আমার দাবি খোদ গায়ত্রী স্পিভাক করেছেন তার একটি সাম্প্রতিক বক্তৃতা মালায়, যেখান থেকে ইতিমধ্যে একবার উদ্ধৃত করেছি। কল্পনা কিভাবে যুক্তির কাঠামোটি রক্ষা করে এবং তার অতিরেকে সাড়া দেয় অপরের ডাকে, তা নিয়ে বলতে গিয়ে তিনি মনে করিয়ে দিয়েছেন, কোট, কল্পনা শক্তি নিজেকে ছেড়ে অন্যের এবং অন্য গোষ্ঠীর অন্তর্গত হতে চেষ্টা করে অন্তরে অন্তরে, একক এবং বহুজনীন অন্তরে, আনকোট। কল্পনা শক্তি নিজেকে ছেড়ে অন্যের এবং অন্য গোষ্ঠীর অন্তর্গত হতে চেষ্টা করে অন্তরে অন্তরে, একক এবং বহুজনীন অন্তরে। অর্থাৎ আমার গোষ্ঠী সব নয়, অন্য গোষ্ঠীকে কিভাবে আমার অন্তরে পাবো সেই কথাটা এখানে হচ্ছে। আমি জানি না গায়ত্রীর লেখক অন্তরের অভিপ্রায় ঠিক কি, কিন্তু তিনি ক্ষেত্র বিশেষে যেভাবে দেরিদা পাঠ করে থাকেন, ইতিবাচক কল্পনায় লেখকের যুক্তি কাঠামো রক্ষা করে, তেমনি আমরাও কি ভাবতে পারি না উদ্ধৃত বাক্যে অন্তর শব্দটিকে তিনবারই দুই অর্থেই পড়া চলে। কল্পনা শক্তি নিজেকে ছেড়ে অন্যের এবং অন্য গোষ্ঠীর অন্তর্গত হতে চেষ্টা করে অন্তরে, ভিতরে এবং ভেদে, অন্তরে, ভেতরে এবং ভেদে, একক এবং বহুজনীন অন্তরে, ভেতরে এবং ভেদে। যদি একথা নিতান্তই আমাদের ভুল পাঠ না হয়, তবে কিন্তু চকিতে খুলে যায় এক অন্তর্গত যাত্রা লেখ। এককের অন্তর তবে এককে নিহিত অভ্যন্তর, আবার এককের অন্তরে ক্রিয়াশীল অপরের অন্তর বা ডিফারেন্সও বটে। এক যখন আপন হতে বাহির হয়ে বাইরে দাঁড়ায়, তখন কি সে আসলে আপনার অন্তরে অন্তরেই অথবা অন্তরেও অপরকে স্পর্শ করে না? গায়ত্রীর দেখানো পথে তখন আমরা ভাবতে পারি কল্পনার এই যে শক্তি, তাই অন্তরের শক্তি। সংহত করে লিখলে অন্তরের অন্তর। আপনাদের অনুরোধ, যদি কথাটা মনে ধরে তাহলে এ ব্যাপারে নিজের মতো করে ভাবতে পারেন। তবে অনুগ্রহ করে আমার নামটা উল্লেখ করে দেবেন। দেরিদার কপিরাইট সংক্রান্ত লেখা পড়েছি বটে, কিন্তু চাকরি ছাড়া ছিন্ন বাঙালি তো, যশ সত্ত্ব সম্পত্তি লোভ এখনো ছাড়তে পারিনি। এই তো গেল অন্তরের অন্তর। অতঃপর আমাদের আজকের আলোচনার রাতের কথা, সাহিত্যের মুহূর্ত। পরের পর্বের শিরোনাম সাহিত্যের মুহূর্ত। রাঘব বন্দ্যোপাধ্যায়ের স্মৃতিতে নিবেদিত, মতলবটা খোলসা করেই বলি। আমার প্রস্তাব, সাহিত্য লিখনের একটি বিশেষ বর্গ, শৈলী বা ধরনী কেবল নয়, তার এমন এক প্রান্ত সন্ধানী মুহূর্ত যা লিখনের যে কোনো ধরনের উপরেই ভর করতে পারে, নেমে আসতে পারে, পদ্ধতিগতভাবে নিয়মানুবর্তী প্রপার লিখন ভঙ্গিকে অধিকার করতে পারে, অবশ্যম্ভাবী কিন্তু নিয়মছোয়ার নিয়তির মতো। এই কথাটা ভেঙে বলতে চেষ্টা করব, কিন্তু তারও আগে একটা পরিভাষার প্রশ্ন ওঠে, যথা ইংরেজি লিটারেচার শব্দের সঙ্গে আমাদের আলোচিত সাহিত্য শব্দটির দ্বন্দ্ব বা সখ্য ঠিক কোনখানটায়। এখানে জানিয়ে রাখি যে এর আগে অনির্বাণ দাস কিন্তু বোধহয় পঞ্চম রাঘব বন্দ্যোপাধ্যায় স্মারক বক্তৃতায় অনুবাদের ঠিক এই সমস্যাটি নিয়েই আলোচনা করেছিলেন। সেই রেকর্ডিংটা আছে ওনাদের ইউটিউব চ্যানেলে, আপনারা দেখে নিতে পারেন অবশ্যই। আমি আমার দিক থেকে কথাটা বলবো। এখানে মনে রাখতে হবে
পাশ্চাত্য সাহিত্য তত্ত্বেও কিন্তু লিটারেচার শব্দটি সবসময় একই অর্থে ব্যবহৃত হয় না। কাজেই সুবিধার জন্য আমরা আপাতত কেবল এইটুকু জেনে নেব যে লিটারেচার শব্দের ঠিক কোন অর্থের সঙ্গে আমাদের প্রয়োগে সাহিত্য শব্দের সবচেয়ে বেশি মিল হতে পারে। এখন সাহিত্যতাত্ত্বিক ডেরেক অ্যাট্রিজ তিনি জানাচ্ছেন লিটারেচার শব্দটি মূলত তিনটি অর্থে প্রয়োগ করা যেতে পারে। প্রথমত প্রাতিষ্ঠানিক অর্থে। এভাবে তর্ক ওঠালে লিটারেচার হয়ে যায় গদ্য রচনার এমন একটি প্রকরণ যার প্রাতিষ্ঠানিক মান্যতার সূচনা অষ্টাদশ শতকের ইউরোপে। এই অর্থ এবং তার একটেরে প্রয়োগ সাধারণত সমাজবিজ্ঞানীদের প্রাণপ্রিয় অস্ত্র। তারা মনে করিয়ে দিয়ে থাকেন এপিক সুলভ প্রাচীন মায়ার ছায়াচ্ছিন্ন তথা আধুনিক জগতের বাস্তব ঘেঁষা গদ্য বিবরণী যে আখ্যান শৈলীর বৈশিষ্ট্য, সেই নভেল নামক বর্গের উত্থানের সঙ্গে ওতপ্রোত বুর্জোয়া শ্রেণীর উত্থান ও লিটারেচার এই শব্দের প্রাতিষ্ঠানিক মান্যতা। এবার লিটারেচার শব্দের দ্বিতীয় ধরনের প্রয়োগ, এটা বেশ বড় করে অনেকে বলবেন অ্যানাক্রোনিস্টিক প্রয়োগ। অ্যাট্রিজের কথায় উদ্ধৃত করছি, সেই হোমার থেকে শুরু করে আজ অবধি যাবতীয় পাঠ্যবস্তু, উদ্ধৃতি শেষ, ফিকশনাল বা নন ফিকশনাল। এই কথাটা খুব একটা কাজের নয়, তবে প্রচলিত। আর তৃতীয়ত যে কোনো নিয়মানুবর্তী লিখনের প্লাবন বা অতিরেকের মুহূর্ত হিসেবে লিটারারি এই বিশেষণের প্রয়োগ। এই তৃতীয় ব্যবহারেই আমাদের মনোযোগ নিবদ্ধ থাকবে, কারণ এই প্রয়োগ থেকেই সাহিত্যের মুহূর্তের কথাটি আমরা তুলব। অ্যাট্রিজ থেকে উদ্ধৃতি তাই মূল ইংরেজিতেই পড়ছি। Quote, sometimes the term is reappropriated like the terms writing or trace to signal a movement or a moment that exceeds while at the same time it makes possible what we call philosophy, which Derrida identifies with logocentrism and the metaphysics of the presence. বাংলা কথায় দার্শনিক বা যে কোনো নিয়মানুবর্তী বৈজ্ঞানিক বা মান্য ধাঁচার যে পদ্ধতিগত লিখন অথবা সমাজ সংস্কৃতি দেহ তথা আইনে বাঁধা অন্য যে কোনো অনুমোদিত লিখনের অতিরেক উদ্বৃত্তের প্লাবন সম্ভাবনাই এই অর্থে সাহিত্য। অ্যাট্রিজ আরো জানাচ্ছেন, যদিও দেরিদা মোটামুটি তিনটি অর্থেই লিটারেচার শব্দটি প্রয়োগ করেছেন, তার বেশি কাজে লাগছে তৃতীয় সূত্রটি। আমাদের মতে এই তৃতীয় প্রয়োগ প্রথম দুটি প্রয়োগের থেকে আলাদা কেবল নয়, তাদের সঙ্গে এক প্রকার মিতালি সংঘর্ষের সম্পর্কে ওতপ্রোত, আবার দলছুটো বটে। এমনকি আমরা আরো উজানে ভেসে বলবো সাহিত্যের মুহূর্ত মানুষই লিখনের অন্তিম সীমান্তের ইঙ্গিত, তার অন্তরের অন্তর। এ তো গেল লিটারেচারের দিক থেকে সাহিত্যের কথা। এবার আমাদের ভাষায় সাহিত্য শব্দের প্রথা নির্দিষ্ট অর্থ থেকে একটু চ্যুত হয়ে আমরা কিঞ্চিত অর্থান্তরে অবিনির্মাণী ছন্দে এই চেনা শব্দটিকে খাটিয়ে নেব। আমরা অনেকেই জানিস, প্রায় সবাই পড়েছি রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্যের উদ্দেশ্য প্রবন্ধে কি লিখেছেন, উদ্ধৃত করছি, সাহিত্য অর্থেই একত্র থাকিবার ভাব, মানবের সহিত থাকিবার ভাব, মানবকে স্পর্শ করা, মানবকে অনুভব করা। আবার গায়ত্রী স্পিভাক খুব সুন্দর করে বুঝিয়ে দিয়েছেন অবিনির্মাণের গোড়ার কথাটা, বলেছেন, কোট, অবিনির্মাণ টেকসই বস্তুর তাপ্পি খোলে। অবিনির্মাণ টেকসই বস্তুর তাপ্পি খোলে। টেকসই বস্তু বলতে এখানে সমাজও বটে। জ্ঞানের সুপ্রতিষ্ঠিত ভূমিতে অন্তহীন কম্প লাগায়, আনকোট। এসব কথা হয়তো কম বেশি আমাদের সকলেরই জানা, কিন্তু এবার যদি এই জোড়া আর খোলা এই দুটো কথা একত্র করে বলি তাহলে কেমন হয়? আমি বলছি, সাহিত্য সমাজের, আইনের, নিয়মের, ইতিহাস নির্দিষ্ট বুননের ঠিক সেই জায়গায় আক্রমণ করে যেখানে সহিতত্বের জোড়া দেওয়া আছে গায়ের জোরে অথবা নিয়মের দোহাই দিয়ে, তাহলে কেমন হয়? অর্থাৎ বলছি, এখানে ওখানে আপতিক নিয়মে টান দিয়ে সুতো আলগা করা ঠিকঠাক নয়। যেখানে সুতো ধরে টান মারলে নিয়মের যুক্তাক্ষরী তাপ্পি জোড়ার জায়গা বরাবর আগাগোড়া ফেঁসে যাবে, সেই সব জায়গাতেই বাধ্যতই ভর করে ঘনিয়ে আসে সাহিত্যের মুহূর্ত। অর্থাৎ সাহিত্য যেমন তার নামে জানিয়ে দেয় সমাজের এই তাপ্পি মারা দেহের অন্তর রহস্য, তেমনি তার কামে ফাঁসিয়ে দেয় বেখাপ্পা জোড়াতালির জোর অন্তর বরাবর, যাকে রবীন্দ্রনাথ বলবেন একটু পরেই দেখব বেদনাপূর্ণ বিদারণ রেখা। নিয়মের অন্তরে যত বেখাপ্পা তাপ্পি তত তীব্র আর অতর্কিত সাহিত্যের অন্তর্ঘাত। ঠিক সেই স্থানেই ঘনিয়ে আসে, বিচারের মতো নেমে আসে সাহিত্যের অপরাশক্তি
যেখানে সাহিত্যের অন্তরে চাপা আছে, শহীদের অন্তরে চাপা আছে, বা আইন করে চাপা দেওয়া হয়েছে অনেক ভেদ, অনেক অপরের দেহাবশেষ, অনেক দেহের অন্তর, অমান্য বহু রূপান্তর। আমার মতে তেমন অতিরিক্ত উদ্বৃত্ত নেমে আসে ভর করে কোন এক অনির্দিষ্ট বাহিরের বিচারের মতো প্রতিটি লিখন পদ্ধতির উপরেই। অতএব সাহিত্যের লিখন ইতিহাস বা সমাজবিজ্ঞানের লিখন থেকে কেবল সোজা অর্থে আলাদা এমন করে বললে সাহিত্যের বিশেষ মুহূর্তের ওই অন্তরের কথাটাই চাপা পড়ে যায়। সাহিত্যের মুহূর্ত এমন একটি ক্ষণ যা অকস্মাৎ জেগে উঠতে পারে ইতিহাস বা সমাজবিজ্ঞানের গতানুগতিক লিখনেও, আপতিক নয়, আবশ্যিক বিপ্লব সম্ভাবনা হিসেবেই, বিশেষত যখন তেমন কোনো ছকে বাঁধা লিখন মানসী বা পদ্ধতিগত চিন্তার সীমানার সম্মুখীন হয়। যেমন পদ্ধতি তেমন তার ভর, তেমন তার বিচার, আর তেমনি তাকে ছাপিয়ে যাওয়ার প্লাবন। আমি এখানে সচেতনভাবেই বিচার কথাটা ব্যবহার করেছি। হয়তো বোঝা যাচ্ছে আমি সাহিত্যের মুহূর্তটিকে যেন ইংরেজিতে যাকে বলে এথিক্স বা জাস্টিসের মুহূর্ত হিসেবে কল্পনা করছি। এথিক্স বা জাস্টিস, তাকে জ্ঞান তত্ত্বের আওতার বাইরে কেবল নয়, তার উচ্ছ্বাস বা উদ্বৃত্ত হিসেবে কল্পনা করছি। এখানে আরেকটা অনুবাদের সমস্যার কথা উঠছে, যথা বাহিরের বিচার বা জাস্টিস অর্থে এথিক্সের বাংলা কি হবে। এখন গায়ত্রী স্পিভাককেই আবার অনুসরণ করে আমরা ইতিমধ্যেই বলেছিলাম যে অবিনির্মাণ পরিচিত ব্যবস্থার তাত্ত্বিক হলে তার কাজটা হলো পলিটিক্যাল আর এথিক্যালের মাঝে সান্ধ্য পরিসরে। এখন এই দুটো কথার সরাসরি বাংলা করলে দাঁড়ায় রাজনীতি আর নীতি, কিন্তু সেখানে অন্য অনেকগুলো অনভিপ্রেত অভিঘাত চলে আসে বলে ওই পন্থা বর্জন করলাম। গায়ত্রী এমন মত দিয়েছেন অনেকদিন আগেই, আশ্চর্যের কিছুই নেই, বাংলা অবিনির্মাণ ভাবনাশ্রমের তিনি অগ্রপথিক। তার মতে কোট এথিক্সের বাংলা পরিভাষা হিসেবে নীতি বর্জনীয়, আনকোট। সমান সমান বিনিময়ের মূল্যের যুক্তির উজানে তিনি এখানে একটা অন্য মেজাজের ভাবনায় তার বেঁধেছেন। এথিক্সের স্থানে ব্যবহার করেছেন একটি বিশেষ রূপক, চিন্তার দুর্দশা নামে উনি যে বক্তৃতাটা দিয়েছিলেন আর শীর্ণকায় বই হিসেবে বেরিয়েছে, সেখানে আপনি দেখতে পারেন। খুবই শক্তিশালী বই, শীর্ণকায় তবু শক্তিশালী। একটা কথার জায়গায় আরেকটা কথা, এটাই কিন্তু রূপকের অন্তরের কথা। মেটাফর বেখাপ্পাকে খাপ খাওয়ানোর কল। তার ফলে সমান সমান বিনিময় মূল্যের যুক্তির উজানে গায়ত্রী এখানে একটা অন্য মেজাজের ভাবনায় তার বাঁধলেন। এথিক্সের স্থানে ব্যবহার করলেন একটি বিশেষ রূপক, অপরাশক্তি। কিন্তু যেখানে সামাজিক কলঘরে নিয়মের নিগড়ে স্থাপিত ইতিহাস নির্ধারিত গ্রাহ্য যুক্তির তেলে, সেখানে স্পিভাকের আবেদন আপনারা লক্ষ্য করুন, কিছুটা মান্য যুক্তির ছন্দে সায় দিয়ে, আবার কিছুটা সেই যুক্তির উজানে। তিনি খুব সুন্দর করে একে বলেছেন সৃজনশীল অনুবাদ। আমি আবার উদ্ধৃত করছি, অপরাশক্তির মানেটা যখন ডেফিনিটিভ নয়, আমি তাকে আমার বাসনা দিয়ে অধিকার করলাম, আমি তাকে আমার বাসনা দিয়ে অধিকার করলাম। আপনারা যারা আগ্রহী বলে দিই, এখানে উনি ফ্রয়েডের হাইপার ক্যাথেক্সিস বলে একটি ধারণা আছে, সেটা ব্যবহার করেছেন। সেখানে না গিয়েও আমি শুধু এইটুকুই ব্যবহার করছি, আমি তাকে আমার বাসনা দিয়ে অধিকার করলাম, ভর করলাম। দাবি করছেন আমাদের সময়ের এই শ্রেষ্ঠ বাঙালি ভাবনা শ্রমিক। ভর করা সম্ভব হলো কারণ এটি একটি টান টান রূপক, অপরাশক্তি, যাকে বাহিরের দিকে অর্থাৎ ভেদ বা অন্তরের দিকে, আবার ভিতর বা অন্তরের দিকেও টেনে নেওয়া যায়। এখানে টেনে যাওয়া মানে নিজের দিকেই কেবল টানা নয়, ঘুড়ির মতো নিজের দিকে সুতো টেনে টেনে আপনার অন্তরে আপনাকেই বাইরের দিকে বেড়ে যাওয়া, অপরের দিকে। সেই কারণেই ঘুড়ির কথাটা বোধহয় খুব কাজে লাগবে, নিজের দিকে সুতো টেনে বাইরের দিকে বাড়ছি, তাই তো? সেই কারণেই গায়ত্রী অপরাশক্তিকে বলেছেন খোলা মানে শব্দ। এটা ওর কথা, খোলা মানে শব্দ। তার কথায় বড় করে কথাটার মানে অপরের দিকে ঝুঁকে পড়া। এটাও ওনার থেকে উদ্ধৃত করলাম, অপরের দিকে ঝুঁকে পড়া। আবেদনের ঢঙে তিনি বলেছেন, কোট, আনকন্ডিশনাল এথিক্স, যার ঢেউ লাগলে ধাক্কা ধরতে পারি না, তার অপরাশক্তি নামকরণ করতে আমায় অনুমতি দিন, আনকোট। গায়ত্রীর ভূতে ভরসা করে তারই বাসনার অধিকারে আমরাও বলবো, সাহিত্য পাঠের কাজটা যেন পড়ার অপরাশক্তির মাঝের সান্ধ্য পরিসরে, সেখানে একটি অপরটির বিপরীত পদ নয়, বরং প্রত্যেক সাহিত্যের মুহূর্তে একটি অন্যটির উদ্বৃত্ত। আমার পাঠ পদ্ধতিতে অপরাশক্তির ভর না হলে, সাহিত্যের মুহূর্ত আমার চোখ ধাঁধিয়ে না দিলে আমার মানসিক বাসনার বিচার হবে না। আমার পাঠের ইতিহাস নির্ধারিত পাঠের ইতিহাস
এবং সেই ইতিহাস নির্ধারিত সীমানাও প্রকাশিত হবে না। অর্থাৎ আমি বলছি দুটি ঘটনা ঘটে সাহিত্যের মুহূর্তে, মানুষী সীমানার উন্মোচন এবং তার বিচার। এবার এই কথাগুলো হাতে গরম পাঠের উদাহরণ দিয়ে বোঝার চেষ্টা করব, কিন্তু তারও আগে স্মারক বক্তৃতার রীতি অনুসরণ করে আরো একবার রাঘব বন্দ্যোপাধ্যায়কে স্মরণ করে আমি তার সম্মতি প্রার্থনা করতে চাই। প্রথমে প্রথম রাঘব বন্দ্যোপাধ্যায় স্মারক বক্তৃতায় আপনাদের অনেকের মনে থাকবে রাঘব বন্দ্যোপাধ্যায়েরই লেখা কাটা জিভের বৃত্তান্ত নিয়ে কথা বলতে গিয়ে স্বপন চক্রবর্তী মনে করিয়ে দিয়েছিলেন, কোট, যুক্তির ভাষার আছে জগৎ সংসারকে বর্ণনা করার দায় তার গতিমুখ নিজের দিকে ফেরানো নয়, আর কাব্য ভাষা নিজের নির্মিতিকে খুলে ধরে জাহির করে ধনীর দর্পণে দেখে নিতে চায় নিজেকে, আর একই সঙ্গে ভাষা নিরপেক্ষ জগৎ সংসারকে, আনকোট। আমরা এই প্রচলিত বিভাজনকে কাব্য এবং যুক্তির অমান্য করছি না, কেবল বলছি এই যে আত্ম অভিজ্ঞতা, আপন নির্মিত আত্মতার অভিজ্ঞতা, তা কেবল কাব্য ভাষার গুণ নয়, বরং তা এক সংক্রমণের মতো, তা যুক্তিকেও সংক্রমিত করে। যে কোনো লিখনের শরীরে অন্তরে আঘাত করতে পারে তা। জার্মান আখ্যান তত্ত্বে প্রায় একই অর্থে একটা কথা ব্যবহার করা হয়, সেটা একটু বলিনি, ন্যারেটিভ এক্সপিরিয়েন্সিয়ালিটি, আখ্যানগত অভিজ্ঞতা বোধ। আমি আরো যোগ করছি, সাহিত্যের মুহূর্তে এই আত্মতার অভিজ্ঞতা আপনার অন্তরে, ইনসাইড অর্থে, অপরের তথা আত্মতার অন্তরের, ডিফারেন্স অর্থে অভিজ্ঞতাও বটে, অর্থাৎ অন্তরের অন্তর। তা বলে অর্থের চাকাটা একেবারে খুলে গেলে চলবে না, তাই জোর খুললে হয়তো উন্মোচিত হয় বর্তমান নিয়মে মান্য নয় এমন কোন নতুন লগ্নতার সূত্র। একটি সাক্ষাৎকারে রাঘব বাবু যাকে বলেছেন সেন্স অফ বিলঙ্গিং, একটা কোথাও লগ্ন থাকা, তার বিশেষ লগ্নতার কথাটা সেই সাক্ষাৎকারে উঠেছিল সেই সব সাবঅল্টার্ন মানুষদের সঙ্গ সাধনার প্রসঙ্গে, অধিকারী বিষয়ী সুষম আত্মবয়ন ব্যবস্থায় যারা নিহাতি বেজোর, দলছুট জীবনদার, এমন দলছুট চিহ্নের সঙ্গে লগ্ন মানুষদেরই স্পর্শ করার দাবি করেছেন রাঘব এই সাক্ষাৎকারে। আর যেভাবে কথাটা তুলেছেন তাতে বুঝতে পারি দাবিটা আমাদের আলোচনার পরিপ্রেক্ষিতে সাহিত্যেরই দাবি, যদিও সাহিত্য কথাটা তিনি একরকম বর্জন করেছেন। একটু বড় কোট করছি, দীর্ঘ উদ্ধৃতি এখানে আছে রাঘব বাবুর সেই সাক্ষাৎকার থেকে, কোট, পশ্চিম বাংলার প্রতিটি জেলায় ঘুরেছি, এর থেকেই যে মানুষেরা যাদের অন্তত স্পর্শ করেছি, বন্ধনীর মধ্যে বলি কি বিনীত দাবি, অন্তত স্পর্শ করা, দেহের জীবনের সংক্রমণ সম্ভব স্পর্শ ক্ষমতা, অন্তত এইটুকু, এর বেশি আর কি, উদ্ধৃতি জারি রাখছি, তাদের জীবনযাত্রা প্রতিটি দিন আমাদের থেকে কত দূরের যেন অন্য এক গ্রহের বাসিন্দা। এবার এদের কথা যখন পাঠকের গোচরে একটা বিশেষভাবে আনতে চাইছি, তখন আমি সাহিত্য নামক কোনো বর্গের কথা ভাবিনি, সাহিত্য শব্দটাই ভাবিনি। আমি শুধু ভেবেছি যে এদের চিন্তা, এদের অভিজ্ঞতা, মানে এই বিপ্লবাকাঙ্ক্ষী যুবক যারা, তাদের ভাষা আর বস্তির সাধারণ মানুষের যে ভাষা, সেই ভাষার সাহায্যেই আমাকে একটা দলিল নির্মাণ করতে হবে, যেটা অনেক দিন কথা বলবে। এই দলিল মনের কথাও বলবে, অনুভূতির কথা বলবে, শুধু শুকনো ফ্যাক্ট থাকবে না। উদ্ধৃতি শেষ। এই যে ভাষা সন্ধান ও নির্মাণ, এর সুন্দর আলোচনা করেছেন স্বপন চক্রবর্তী সেই প্রথম স্মারক বক্তৃতায়, আপনারা অবশ্যই সেটি শুনে নেবেন। আমার কথা হলো, যদিও বিশেষ কারণে সাহিত্য শব্দটি তার লেখার ক্ষেত্রে রাঘব বাবু ব্যবহার করতে চাননি, তবু আমাদের প্রয়োগের সঙ্গে তার এই অপরের চেতনা আপনার অন্তরে আবাহন করা ও সেই সূত্রে এক ভেদদীর্ণ অভিজ্ঞতার যে ভাষা নির্মাণ, এর কিন্তু যথেষ্ট মিল আছে। আমি এখানে একটা কথা উল্লেখ না করে পারছি না, ফরাসি মার্ক্সবাদী তাত্ত্বিক লুই আলথুজার কিন্তু অনেক ক্ষেত্রে তার লেখায় জাস্টিস এই কথাটি ব্যবহার করেননি। বুর্জোয়া আইনি ব্যবস্থায় যে কারচুপির ন্যায় বা জাস্টিস, তার থেকে একটা সচেতন দূরত্ব নির্মাণ প্রয়াসে। কিন্তু আমরা তো এখন জানি ব্যাপক অর্থে ওই জাস্টিস শব্দটি, বিশেষত দেরিদার অর্থে ওই জাস্টিস শব্দটির শৃঙ্খল মোচন করলে কিন্তু আলথুজার প্রসঙ্গে কথাটি সুপ্রযুক্ত হতে পারে। এই আলোচনায় সাহিত্য ব্যাপারে আমরা সেরকমই কিছু করার সংকল্প করেছি। রাঘব কিন্তু কেবল সাহিত্যের শুকনো প্রথাসিদ্ধ ব্যবহারই নয়, শুকনো ফ্যাক্ট বিলাস থেকেও দূরত্ব কামনা করেছেন। তার অন্বিষ্ট মান্য সহিতত্ত্বের উজানে অন্য অপরা লগ্নতা, হয়তো অন্য সাহিত্য। আমি এভাবে তার কাছে সম্মতি প্রার্থনা করলাম। সাহিত্যের মুহূর্ত নিয়ে মূল বক্তব্যে ফিরি।
আমার প্রস্তাব, সাহিত্যের মুহূর্ত যেন মান্য নিয়মের বুনোট আলগা করে ছিঁড়ে ফেলে, ফেরে দেয়। যেমন সে মান্য নিয়মের বুনোট আলগা করে ছিঁড়ে ফেলে, তেমনি সে অন্য কোনো একটা নিয়মের সীমানা দেগেও দেয়। প্রত্যেক পার্থিব সংকীর্ণ নিয়মের প্রাপ্য বিচার এমন একটি বড় নিয়মের সীমানা যা সে লঙ্ঘন করতে পারে না। সাহিত্যের সীমানার এই বাইরের দিকটায় গা ছমছম, জায়গাটা যেন মানসী অভিপ্রায়ের এক অনির্দিষ্ট অন্তরে ভেদের মায়ায় প্রতিষ্ঠিত। প্রথম যে সীমান্তের এদিকের কথাটা বুনন আলগা করার কথা, সমাজ পরিবর্তনের হয়তো দিশারি, যাকে মার্ক্সীয় ঘরানার সাহিত্যতাত্ত্বিক রেমন্ড উইলিয়ামস বলেছেন এমার্জেন্ট, অনেকটা সেই রকম। নিয়মের বাইরে কিন্তু তবু পাঠযোগ্য, বাতিল অন্তর্ঘাতমূলক, কেবল বাড়তি হিসেবে হলেও পাঠযোগ্য, অর্থ সম্ভাবনা বা সংকেত। কিন্তু পরেরটা, বাইরের কথাটা আরো রহস্যময় কিছু। ইতিহাস নির্দিষ্ট জোড়াতাপ্পির উজানে গিয়ে নব্য সমাজ স্বপ্ন বয়ন কেবল নয়, ওই যে বোনা সুতো খোলার কর্মটি ভেতরে চলছে, মানে তারও এক প্রকার বিচার। আবার তাপ্পি খোলায় যে পার্থিব বিপ্লব হয়তো সংগঠিত হয়েছে, তারও উদ্বৃত্ত, তার সঙ্গে ওতপ্রোত তবু উদ্বৃত্ত। বিপ্লবের ঘাড়ে ভূতের ভর, অর্থাৎ বাইরের বিচার যা ভেতরে অন্তরে অন্তরে শীত কাটে। এইটাই হলো আসল ভয়ের কথা। এই বাইরের প্রান্তই যেন কেমন করে আমাদের প্রাত্যহিকতার গুণনী আগাগোড়া ওফর কেটে বসে যায়। সাহিত্য সেই আঁতের কথাটাই ফাঁস করে দেয়। আপনারা লক্ষ্য করুন, আমি যেভাবে সাহিত্য কি এই প্রশ্নের উত্তর দিচ্ছি, তাতে আর প্রতি প্রশ্নের হয়তো জায়গা নেই যে সাহিত্য ঠিক কিভাবে ইতিহাস বা সমাজতত্ত্ব অথবা অপরাপর আখ্যান বা লিখন শৈলীর থেকে আলাদা, স্বতন্ত্র। কারণ এমন পাঠ প্রাথমিকভাবে আখ্যান বা লিখনের বর্গগত বিভাজনে উৎসাহী নয়। সে বলে না এই বইটা সাহিত্য কি, ওই বইটা সাহিত্য নয়। আমার বক্তব্য বা এই বয়ানের বক্তব্য, যে কোনো পাঠ্যেই ঘনিয়ে আসতে পারে সাহিত্যের প্রান্তবর্তী মুহূর্ত। এখানে কেউ প্রশ্ন করতে পারেন, তাহলে কাকে বলবো সাহিত্যের মুহূর্ত? সমাজের প্রাত্যহিকতার অন্তরে তাত্ত্বিক খোলার ওই কর্মটি, নাকি যাকে বলেছি বাইরের দিক, অপরাশক্তির ভর, বিচার, ভূতের ভয়, সেইটে? এই প্রশ্নের সরাসরি উত্তর না দিয়ে সেই কথাটাই দুটো উদাহরণ তুলে আপনাদের সামনে পেশ করতে চাই। এই উদাহরণ দুটো কিন্তু সাহিত্যের মুহূর্ত বিষয়ে আমাদের অবিনির্মাণী প্রস্তাবের পক্ষে পাকা প্রমাণ হিসেবে উপস্থাপিত করা হচ্ছে না, বরং রহস্য করে বলি তার জলজ্যান্ত সাক্ষ্য বা মুহূর্ত দেহ হিসেবে আমাদের আলোচনায় ভর করছে। গায়ত্রী আমাদের জানিয়েছেন, কোট, অবিনির্মাণের একটি বিভেদিত প্রতিজ্ঞা এই যে সূত্র এবং উদাহরণের সম্পর্ক ঘটনাক্রমিক নয়। উদাহরণ নিজ গুণে এবং ঘটনা ধর্মে প্রায় মৌলিক হয়ে দাঁড়ায়, তবে তার সূত্রধর চরিত্র সম্পূর্ণ লুপ্ত হয়ে যায় না, আনকোট। অর্থাৎ আমাদের কথায় বললে, প্রতিটি সাহিত্যের মুহূর্তের উদাহরণ তেমন যে কোনো সাধারণ সংজ্ঞা বা প্রতিজ্ঞাকে ব্যাহত করে অথবা তাতে নব্যশরীয় সংস্থান করে। প্রত্যেকটি সাহিত্যের উদাহরণ সাহিত্যকে নতুন করে হয়তো গড়তে পারে। এই গোড়ার কথাটা আপনাদের মনে রাখতে অনুরোধ করে উদাহরণ দুটি এইবার সংক্ষেপে পেশ করছি। পরের পর্বের নাম পাঠ কোলন বেদনাপূর্ণ বিদারণ রেখা। বেদনাপূর্ণ বিদারণ রেখা। আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের গল্পগুচ্ছ থেকে দুটি গল্পের অংশবিশেষ পাঠ করব। তার মধ্যে একটি বহুল পঠিত স্ত্রীপত্র, শ্রাবণ 1321 লেখা, অন্যটিও নিশ্চয়ই আপনাদের অতি পরিচিত মধ্যবর্তিনী, জ্যৈষ্ঠ 1300 লেখা। এই আশ্চর্য বইটি গল্পগুচ্ছ, তার যে কোনো একটি গল্প নিয়ে আজকের পুরো সময়টাই কাটিয়ে দিলে হয়তো দোষ হতো না, তেমনই আমার বিশ্বাস। কিন্তু বক্তৃতার পরিমিতির কথা মাথায় রেখেই কেবল যে কথাগুলো না বললেই নয়, তাই কেবল এই দুটি পাঠ্যের নিরিখে আপনাদের সামনে তর্ক প্রস্তাব রূপে তুলে ধরছি। প্রথমত মেজবু মৃণালের কথা, যিনি তার স্বামীকে বিবাহের 15 বছরের মাথায় লিখছেন প্রথম চিঠি। কারণ এতদিন এনারা একত্র ছিলেন। উদ্ধৃত করছি, চিঠি লেখবার মতো ফাঁকটুকু পাওয়া যায়নি। স্ত্রীপত্র আখ্যানের কাহিনীটি সুপরিচিত, তাই কিছুটা সময় বাঁচিয়ে আমাদের আগ্রহের বিষয়গুলি কেবল উল্লেখ করব। মৃণালের কন্যা সন্তান জন্মের অব্যবহিত পরেই মারা গেলে লেখক জানান সে আবার তার নিত্যকর্ম এবং গরু বাছুর নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। এরই মধ্যে এই বাড়িতে এসে ওঠে বড় বউয়ের বোন বিন্দু। সে নিযুক্ত হয়
বাড়ির সর্বপ্রকার দাসী বৃত্তিতে। এটা উদ্ধৃত করলাম। সংসারের পাকা মাথারা সহজেই বুঝে ফেলেন যে বিন্দু, আবার উদ্ধৃত করছি, কাজ দেয় বিস্তর কিন্তু খরচের হিসাবে বেজায় সস্তা। বিন্দুর প্রবেশের পরের 2 পৃষ্ঠা আপনারা সবাই নিশ্চয়ই অনেকবার পাঠ করেছেন, কিন্তু আমি আপনাদের আরেকবার পড়ে দেখতে অনুরোধ করব। বিশেষত সেই আশ্চর্য ভালোবাসার কথা যা মেজ বউয়ের মনে ভয় ধরিয়ে দেয়। কোট, আমার সম্বন্ধে বিন্দুর ভয় যখন ভাঙলো তখন ওকে আরেক গেরোয় ধরলো। আমাকে এমনি ভালোবাসতে শুরু করলে যে আমাকে ভয় ধরিয়ে দিলে। আনকোট। পরের বাক্যটি আরো মনোযোগ দাবি করে। কোট, ভালোবাসার এরকম মূর্তি সংসারে তো কখনো দেখিনি। বইয়েতে পড়েছি বটে, সেও মেয়ে পুরুষের মধ্যে। বইয়েতে পড়েছি বটে, সেও মেয়ে পুরুষের মধ্যে। আনকোট। এই অকপট স্বীকারোক্তির মধ্যে মৃণালের আখ্যানগত অভিজ্ঞতার যে উন্মোচন আছে তা কেবল নিয়মছুট ভালোবাসার নয়, অপরের অভিজ্ঞতার সংক্রমণে অপরের দৃষ্টি মুকুরে নিজেকে সঁপে দেওয়ারও বটে। কারণ পরের বাক্যটি উদ্ধৃত বিন্দুর জবানিতে, কোট, দিদি তোমার এই মুখখানি আমি ছাড়া আর কেউ দেখতে পায়নি। আনকোট। আমরা হয়তো বুঝতে পারছি এখানে বিন্দুর বাসনা পাঠকের পাঠ অভিজ্ঞতাকেও অধিকারের দাবি জানাচ্ছে, তার উপর চাপিয়ে দিতে চাইছে যেন অনন্যলব্ধ এক দর্শনের দায়ভার। দৃষ্টি, সেখান থেকে দর্শন বললাম, যেখানে ওই দিদি সম্বোধন যেন আপ্রাণ সেই লঙ্ঘনের মুহূর্তকে টেনে রেখেছে সংসারের শান্ত সীমানায়। শান্ত ফাইনাইট অর্থে বলেছি, দন্তস্বরে শান্ত অর্থের থিতু উৎপাদনের দিকে। কিন্তু এইটে আমাদের অনিষ্ট উদাহরণ নয়। সেই ক্ষণ আসে তখন যখন শ্বশুরালয়ে বিন্দুর ভয়ঙ্কর মৃত্যু হয়। মৃণালের চিঠির এ প্রায় শেষের কথা। মৃণাল জানায়, কোট, তোমাদের অভ্যাসের অন্ধকারে আমাকে ঢেকে রেখে দিয়েছিলে। ক্ষণকালের জন্য বিন্দু এসে সেই আবরণের ছিদ্র দিয়ে আমাকে দেখে নিয়েছিল। সেই মেয়েটাই তার আপনার মৃত্যু দিয়ে আমার আবরণখানা আজ আগাগোড়া ছিন্ন করে দিয়ে গেল। আজ বাইরে এসে দেখি আমার গৌরব রাখবার আর জায়গা নেই। আমার এই অনাদৃত রূপ যার চোখে ভালো লেগেছে, সেই সুন্দর সমস্ত আকাশ দিয়ে আমাকে দেখেছেন, এইবার মরেছে মেজ বউ। আনকোট। অভ্যেসের আবরণ যা ঢেকে রাখে হয়তো বিষয়ী পূর্ব সত্তা দাগ বা দেহ সম্ভাবনাকে, ছিন্ন হয়েছে বস্ত্র সম সেই আবরণ আগাগোড়া, রবীন্দ্রনাথের ব্যবহৃত শব্দ। বস্ত্র, টেক্সট। আমরা জানি টেক্সট কথাটা কিন্তু এসেছে ল্যাটিন টেক্সের থেকে, যার অর্থ বুনন। ইতিহাস নির্ধারিত প্রাত্যহিকতা সামাজিক নিয়মেই বোনা। বিন্দু দৃষ্টি আগাগোড়া ফেরে ফাঁসিয়ে দিয়েছে সেই নিয়মের প্রশ্নাতীত স্থাপনা বা উপস্থাপনার মুহূর্তটিকেই। এই ছিন্ন অনাদৃত রূপে মৃণাল পরে যাকে বলে তার মুক্ত স্বরূপ, তবে কার অধিকার? বিন্দুর? সাহিত্যের? না যাকে উদ্ধৃতাংশে বলা হয়েছে সেই সুন্দর সমস্ত আকাশ দিয়ে আমাকে চেয়ে দেখছেন, পরাত পরা সেই তাঁর? ভেবে দেখুন কিভাবে বিন্দুর মাধ্যমে বা মধ্যস্থতায় আপন আত্মতাকে দেখছে মৃণাল, এবং সেই দর্শনে আছে এমন কিছু যা কেবল তার মনেই আতঙ্কের অন্তহীন কম্প জাগায়নি, যেন তা সংক্রমিত করেছে আখ্যানকারের অভিপ্রায় তথা লিখনকেও। কারণ ওই ছিদ্র পথেই সাহিত্যের মুহূর্ত মুখোমুখি, খোলামুখ বাহিরের সেই বিচারের, যা এখানে বিন্দুর মৃত্যুর মতো অথবা মৃত্যুর পথে এসে ভর করেছে আখ্যানটির অন্তরে। আর তাই সেই নাছর বাহিরের টানকে তাড়াতাড়ি একটা চিন্তা লভ্য নাম দিয়ে পেরে ফেলতেই যেন বাধ্যতই এবার আখ্যানকে স্মরণ নিতে হয় পরাত পরা সমাধানের, যা জীবন সংলগ্ন। কোট, মীরাবাই তার গানে বলেছিল, ছাড়ুক বাপ ছাড়ুক মা, ছাড়ুক যে যেখানে আছে, মীরা কিন্তু লেগেই রইল প্রভু তাতে, রইল প্রভু তাতে, তার যা হবার তা হোক। এই লেগে থাকাই তো বেঁচে থাকা। আনকোট। একে আমরা একটু নিষ্ঠুর ভাবে এই পর্যায়ে বলবো পরাত পরা গোজামিলের ঝোঁক বা ট্রান্সেন্ডেন্ট টেন্ডেন্সি। পরাত পরা গোজামিলের ঝোঁক সাহিত্যের মুহূর্তকে বাগে এনে মানুষই পরম অপরে থিতু করার চেষ্টা, মানুষের যে পরম অপর তাতে থিতু করার চেষ্টা। কিন্তু এতে যে সবসময় সমাজ প্লাবনের কথাটা চাপা পড়ে যায় তা কিন্তু নয়। এটা আমি বারবার বলতে চাই, আপনাদের যেন মনে না হয় আমি বলছি যে এতে সমাজ প্লাবনের কথাটা চাপা পড়ে যায়, তা নয়। তবে সেই উচ্ছ্বাস একটা চেনা খাতে বইয়ে দেওয়া হয়।
হয়তো বেঁচে থাকার এই পাথেও প্রতিবার উদ্যত অপরাশক্তিতে বাধা পেয়ে আবার পিছু হটে জীবনের লগ্নতায় প্রত্যাবর্তনের পথে লেগে থাকা, বেঁচে থাকা। যেমন মৃণাল মনে করাতে ভোলে না বিন্দু কোট মেয়ে বটে তবু ভগবান ওকে ত্যাগ করেননি আনকোট। তবু কিন্তু পাঠ্য অভিজ্ঞতায় থাকে সেই লঙ্ঘনের মুহূর্তের অথবা লঙ্ঘন বাসনার অন্তিম অসফলতার ছাপ। টেক্সটের খোলা সুতোর প্রান্ত আঙুল বাড়িয়ে দেয় কোনো এক বাহিরের নির্দেশে। তাই বোধ করি শেষ নামসই মৃণালের ঠিক আগে যে শব্দ প্রান্তটি খোঁচা দিচ্ছে তা হলো ছিন্ন, তোমাদের চরণ তলাশ্রয় ছিন্ন মৃণাল। আরো একটা কথা, মৃণালের কেমন যেন মনে হয়েছিল বিন্দু একটি না মানুষী অসহায় পশুর মতো, অর্থাৎ তাদেরই মতো সংসারের সর্বপ্রকার হিংসার সামনে উন্মুক্ত দশা তার। আলোচনার অন্তিম পর্বে দেখাতে চাইব কিভাবে এই না মানুষীর নির্লিপ্ত সীমান্ত সাক্ষ্য র্যাডিক্যাল এথিক্সকে মানুষের অধিকারে আসতে দেয় না, এবং মানুষ ইপসার ওই পরাট পরা গোজা মিলেও বাগড়া দেয়। এই দুয়ের মধ্য সে অধিকার করে, সেই মধ্যবর্তিনী। আমরা বলবো নির্লিপ্ত না মানুষী অন্তরের এই অলঙ্ঘনীয়তাই সাহিত্যের মুহূর্তে অন্তিম উন্মোচন। এবার পরের উদাহরণ, স্ত্রীপত্রের 21 বছর আগে রবীন্দ্রনাথ ঠাকুরেরই লেখা ছোট গল্প মধ্যবর্তিনী। এখানেও আখ্যান অংশ আপনাদের মোটামুটি জানা আছে। চরিত্রকে নিবারণ গল্পে, নিবারণের নিতান্তই সচরাচর সংসার যাকে বলছেন লেখক, তাতে বিক্ষোভ ঘনিয়ে আসে যখন সে রোগে শীর্ণ প্রথম স্ত্রীর এক প্রকার প্রণোদনাতেই যেন দ্বিতীয় বিবাহ করে ঘরে আনলো একটি, উদ্ধৃত করছি, নোলক পড়া অশ্রু ভরা ছোটখাটো মেয়েকে। এবার গল্প শুরু হয়। প্রথমে কিছুদিন ছদ্ম দূরত্ব বজায় থাকলেও কোট অবশেষে কখন একদিন হরসুন্দরী, প্রথম স্ত্রী, অবশেষে কখন একদিন হরসুন্দরী গৃহকার্যের অবকাশে আসিয়া দ্বারের ছিদ্র দিয়া দেখিল নিবারণ এবং শৈলবালা বসিয়া কড়ি লইয়া 10-25 খেলিতেছে। বুড়া বয়সের এই খেলা বটে আনকোট। এবার যে বিপ্লবটি ঘটে তা হলো প্রথম স্ত্রী হরসুন্দরীকে সরিয়ে নিবারণের শয়নকক্ষে অধিষ্ঠিত হয় ওই বালিকা শৈলবালা। এখানে আখ্যানকারের টিপ্পনী, কোট, নিবারণের জীবনের নিম্নস্তরে একটি যৌবন উৎস বরাবর চাপা পড়িয়াছিল। যৌবনটা বাদ দিয়ে বললেও চলবে। আঘাত পাইয়া হঠাৎ বড় অসময়ে তারা উচ্ছ্বসিত হইয়া উঠিল। কেহই সেজন্য প্রস্তুত ছিল না। এই হেতু অকস্মাৎ তাহার বুদ্ধিশুদ্ধি এবং সংসারের সমস্ত বন্দোবস্ত উল্টাপাল্টা হইয়া গেল আনকোট। বন্ধনীর ভেতর বলি, জীবনের পূর্বাপর থাকতে পারে কিন্তু উচ্চ বা নিম্নস্তর একটু আশ্চর্য শোনায়। তাই জীবন বলতে এখানে মন তথা নিম্নস্তর বলতে এক প্রকার প্রাক চৈতন্যের কথাই হয়তো বলা হলো। এরপর লেখক এক দুরূহ মনস্তাত্ত্বিক কাহিনী নিয়ে আমাদের মোকাবেলায় প্রবৃত্ত হন, যার প্রাপ্য অনুপুঙ্খ পাঠ আজকের আলোচনা স্বল্প পরিসরে করতে আমরা অপারগ। কথা হলো, বয়স্ক নিবারণের একটা চাপা যৌনতার আগল খুলে যায়। কোট, সে বেচারা কোনো কালে জানিত না মানুষের ভেতর এমন সব উপদ্রবজনক পদার্থ থাকে, উপদ্রবজনক পদার্থ, এমন সকল দুর্দাম দুরন্ত শক্তি যা সমস্ত হিসাব কিতাব শৃঙ্খলা সামঞ্জস্য একেবারে নয়ছয় করিয়ে দেয় আনকোট। অপরপক্ষে শৈলবালা যে নিতান্তই বালিকা, সে সংসারের এই নিয়মের কলে পড়ে যেন এক বলগাহীন অতৃপ্ত বাসনার শিকার হয়। একান্তই বস্তুনিষ্ঠ বাসনা, যা তার বয়সী বালিকার পক্ষে হয়তো স্বাভাবিক, কিন্তু অনেক বেশি বয়সী স্বামীর শয়নকক্ষ অধিকারের অনুষঙ্গে সংযমের সীমা অতিক্রম করতে থাকে। এরপর গর্ভপাত সংক্রান্ত শারীরিক জটিলতায় শৈলবালা অসুস্থ হয় এবং অসুস্থাবস্থাটা ব্যবহার করেছেন। এখানে নারীবাদী পাঠ করলে অনেকগুলো কথা ওঠে। বড় করে যদি এই লেখাটি লেখার সুযোগ মেলে, সুদীপ্ত যদি সুযোগ দেয়, তবে সেখানে এই ব্যাপারটা নিয়ে ভেঙে বলার চেষ্টা করব। কিন্তু সময় সংকুলানের জন্য এবার সোজাসুজি আমাদের অনিষ্ট মুহূর্তটি উপস্থাপন করি। কিন্তু শৈলবালা বাঁচিল না, উদ্ধৃত করছি আবার, কিন্তু শৈলবালা বাঁচিল না। সংসারের সমস্ত সোহাগ আদর লইয়া পরম অসুখ ও অসন্তোষে বালিকার ক্ষুদ্র অসম্পূর্ণ ব্যর্থ জীবন নষ্ট হইয়া গেল আনকোট। এবার প্রথমা স্ত্রী হরসুন্দরী স্বামীর শয়নকক্ষে পুনরায় অধিষ্ঠিত হন। এখানে গল্পের সমাপ্তি। শেষের কথাটি এইরকম, কোট, একদিন গভীর রাত্রে সমস্ত শহর যখন নিদ্রিত, নিবারণ ধীরে ধীরে হরসুন্দরীর নিভৃত শয়নকক্ষে প্রবেশ করিল।
নীরবে সেই পুরাতন নিয়ম মতো সেই পুরাতন শয্যার দক্ষিণ অংশ গ্রহণ করিয়া স্মরণ করিল। এই পুনরাবৃত্তি হচ্ছে, সেটা লক্ষ্য করুন, যেন অন্তর নেই কোনো। নিয়ম মতো সেই পুরাতন শয্যার দক্ষিণ অংশে স্মরণ করিল, কিন্তু এবার তাহার সেই চির অধিকারের মধ্যে চোরের মতো প্রবেশ করিল। হরসুন্দরীও একটি কথা বলিল না, নিবারণও একটি কথা বলিল না। উহারা পূর্বে যেরূপ পাশাপাশি শয়ন করিত, এখনো সেইরূপ পাশাপাশি শুইল, কিন্তু ঠিক মাঝখানে একটি মৃত বালিকা শুইয়া রহিল। আমি তো যখন প্রতিবার পড়ি গা ছমছম করে আমার। তাহাকে কেহ লঙ্ঘন করিতে পারিল না, কিন্তু ঠিক মাঝখানে একটি মৃত বালিকা শুইয়া রহিল, তাহাকে কেহ লঙ্ঘন করিতে পারিল না। কে লঙ্ঘন করতে পারল না? কি বা কাকে লঙ্ঘন করতে অপারগ হলো? মৃত বালিকাটিকে, না সাহিত্যের মুহূর্তে ছিন্ন ভিন্ন সংসারের নিয়মের নিষেধের ভেতরের কুৎসিত অন্তরটা যে সীমানায় এসে থমকে গেছে উদ্যত অপরাশক্তির সেই অমোঘ বিচারের নিজস্ব নিয়মকে? অর্থাৎ সেই নিয়ম যা বাহিরের নিয়ম অথবা বিচার, যে নিয়ম কোনো দেশ তথা ইতিহাস নির্ধারিত লিখিত আইন নয়, বরং সেরকম সমস্ত মানুষই নিয়মের অধিকারকে, সেই সব নিয়মের প্রণয়নের স্থাপনার গল্পকথার খণ্ডটিকেই, যা তারা গল্পকথা বলে আর প্রচার করে না, যাকে হয়তো কার্ল মার্কস একটু অন্য প্রসঙ্গে ব্যঙ্গ করে বা ভান করে বলেছিলেন দ্য সো কল্ড প্রাইমারি অ্যাকুমুলেশন, আইনের সেই মানসিক প্রাথমিকতাকেই যে বা যারা ব্যাহত করে, বিব্রত করে, সেই বিচার। একটু রহস্য করে বলা যায়, হয়তো যখনই কোনো আইন আপনাকে ইতিহাস নিরপেক্ষ বলে দাবি করে, তখনই সে সম্মুখীন হয় সেই সত্যকার প্রাক ইতিহাস, প্রাক মানুষের নির্লিপ্ততার। এই কি নয় সেই চরম এথিক্যাল লিমিট যা মানুষই নয়, আর তাই যার নিষেধ এমনকি মানুষের সাহিত্য লঙ্ঘনে অপারগ? কিন্তু তাহলে কেনই বা দেখছি অপরাশক্তির সেই নিয়ম ভর করেছে একটি মৃত বালিকার দেহ চিহ্নে, যা এই দৃশ্যের বাস্তবিক বুননে অনুপস্থিত থেকেও উপস্থিত, অথবা অনুপস্থিত হিসেবেই উপস্থিত। এই বিশেষ সাহিত্যের মুহূর্তে শরীর হিসেবে, অশরীরই কিন্তু নয়, সে মধ্য অধিকার করেছে, মাঝে শুয়ে আছে। শরীরী অনুপস্থিতি ও উপস্থিতির মধ্যবর্তী হিসেবে সে পাঠযোগ্য, লেজিবল তার স্মৃতিদাগ, একটি বালিকার ক্ষুদ্র অসম্পূর্ণ ব্যর্থ জীবনের মৃত্যুদাগ। দেরিদা কিছুটা অন্য প্রসঙ্গে ভাষার না মানুষী অন্তরের কথা তুলে লিখেছিলেন, এমন এক যান্ত্রিকতার দাগ মানুষের ভাষাকে ফোপড়া করে দেয় যা পুরোপুরি মানুষই নয়। এখানে কিন্তু সেই ভেদ চিহ্ন আমরা বলবো সমাজ অবচেতনের অন্তরে মানুষে মানুষে বানিয়ে তোলা বা জোর করে চাপিয়ে দেওয়া অন্তরের ভাঙনেরই চিহ্ন। এটি আর প্রান্তিক নয়, অন্তর্বর্তী। কিন্তু প্রকৃত প্রস্তাবে এর আছে দুটি দিক। আগেও যেমন বলেছি, অন্তরের এই দিকে যৌন ভেদকে একটি বিশেষ দেশকালের সামাজিক নিয়মে বেঁধে ফেলার যে কল, তারই হচ্ছে অবনির্মাণ। এদিকে তাই সুতো খোলার, হয়তো সমাজ পরিবর্তনের ইশারা। তবে আখ্যানেও কিন্তু এই ব্যাপারটা একলক্ষে হয়নি। যেমন প্রথমে পড়ি, সীমান্তের এদিকে যেখানটায় আঘাত লেগেছে, সেখানে যেন হঠাৎ একটা চাপ উঠে গেছে, কিন্তু সেই মুক্তির টানটাকে নিজের দিকে টেনে নিয়েছে কায়েমি ব্যবস্থায়, পুরুষের মুক্তির সনদে তার তর্জমা করে। অর্থাৎ সাহিত্যের মুহূর্ত প্রথম ঝোঁকে মনে হতেই পারে কেবল নিবারণেরই মুক্তির রূপক। উদ্ধৃত করছি, নিবারণের প্রথমে খুব একটা আঘাত লাগিল, পরক্ষণেই দেখিল তাহার একটা মস্ত বাঁধন ছিঁড়িয়া গেছে। শোকের মধ্যেও হঠাৎ তাহার একটা মুক্তির আনন্দ বোধ। মাধবী লতাটির মতো এই যে কোমল জীবন পাশ ছিঁড়িয়া গেল, এই কি তাহার আদরের শৈলবালা? হঠাৎ নিঃশ্বাস টানিয়া দেখিল, না, সে তাহার উদ্বন্ধন রজ্জু। আনকোট। কিন্তু এখানেই সাহিত্যের টান ফুরিয়ে যায় না। সাহিত্যের উদ্বৃত্তকে এই যে কায়েমি ব্যবস্থা আপনারই লাভে বিনিয়োগ করলো, এই লাভেরও উদ্বৃত্ত আছে। কারণ একই সঙ্গে সীমান্তের অন্যদিকে নেমেছে অপরাশক্তির মার। আখ্যান লিখনেও উৎকীর্ণ হয়েছে সেই নির্মোহ নিষ্ঠুর বিচার। মাত্র কয়েকটি শব্দের ব্যবধানেই পড়ি, কোট, কিন্তু তবু মধ্যে একটা বিচ্ছেদ, ঠিক যেন একটা ক্ষুদ্র উজ্জ্বল নিষ্ঠুর ছুরি আসিয়া একটি হৃৎপিণ্ডের দক্ষিণ এবং বাম অংশের মাঝখানে বেদনাপূর্ণ বিদারণ রেখা টানিয়া দিয়া গেছে। বেদনাপূর্ণ বিদারণ রেখা, বিদারণ রেখা অর্থাৎ যে রেখা ক্ষতের মতো কেটে বসেছে, বিদীর্ণ করেছে, বাহিরের আবরণ বিদীর্ণ করে যা কেটে বসেছে তাই বিদারণ রেখা। বোধ করি যেমন আগের পাঠ্যে দেখলাম, তাকে ছিন্ন করেছে আগাগোড়া। এই বিদারণ রেখায় যেন সাহিত্যের নির্লিপ্ত অন্তরে বাহিরের লিখনের মতো,
যে লিখন ছাপ ফেলেছে আখ্যানের অন্তরেও। একটা টাটকা দেহ যেন টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হয়েছে চিহ্নন সীমানারই বাইরে, সেই হিঁচড়ানোর দাগটা শুধু রয়ে গেছে এদিকে, আর ওদিক থেকে নেমে এসেছে মার। তার বিচারটা কেবল মানসী সাহিত্যে পাঠযোগ্য হয়েছে এক আশ্চর্য শরীরী ক্রিয়ায়, যা উপস্থিতি আর অনুপস্থিতির মাঝামাঝি কিছু, কিন্তু অশরীরী কিছুতেই নয়, শরীরী। ওইদিকে সীমান্তের অপর পারে পাই অনির্দেশ্যতার ইশারা, সেখানটায় বোধ করি মানুষের কল্পনার শেষ সীমানার পরীক্ষা এবং গোটা মানুষই সামাজিক যে অর্থ উৎপাদন ব্যবস্থা তার অকৃতকার্যতা। আমাদের এই দুই দিকেই দায়বদ্ধ থাকতে হবে, যদিও প্রত্যেকবার অন্তরের দিককার ভেদেই বাহিরের অন্তরের এই খাঁড়া পাঠযোগ্য বা লেজিবল হবে। আমার আরো প্রস্তাব, এই যে দুই দিকের কাজ, ভেতরে সামান্য পরিবর্তন অথবা প্লাবন অথবা বিপ্লব, আর বাহিরের বিচার, এরা একের অপরের উপর সমাপতিত হয়। এখানে অবশ্য আমাদের সতর্কও হতে হবে। আমি কিন্তু বলছি না লেখক নারী শরীরের রূপকে সাহিত্যের মুহূর্তটিকে উপস্থাপিত করলেন, এই কথাটা অনেক সময় শুনি, আমরা কিন্তু সে কথা বলছি না। তার অভিপ্রায় ঠিক কি সেটা আমাদের জানা নেই। আমরা ভাবছি এমন কি হতে পারে যে সাহিত্যের মুহূর্তে এক পরম অন্তরের অপরাশক্তি ভর করলো, নেমে এলো বাধ্যতই যৌনভেদ দীর্ণ সেই শরীরে বা শরীরের স্মৃতিদাগে, যাকে ইতিহাসের একটি বিশেষ নিয়মতন্ত্র অস্বীকার করেছে, অধিকার করতে গিয়েছে, আইন বা জোর করে কবজায় পেতে চেয়েছে, কিন্তু তবু পুরোপুরি আয়ত্তে আনতে পারেনি, যার নিয়মছুট উদ্বৃত্ত। যেখানে ভায়োলেন্স বেশি সেখানেই বাহিরের ভর বেশি। তাই এই বালিকার শরীরই যেন এখানে হয়ে উঠল সেই পাঠ অসম্ভব বাহিরের সীমান্ত প্রহরী, বাহির কিন্তু নয়, বাহিরের সীমান্ত প্রহরী। সেই শরীর এখন মধ্যবর্তিনী, যে মধ্য অধিকার করে, হৃৎপিণ্ডের দক্ষিণ এবং বাম অংশের মাঝখানে বেদনাপূর্ণ বিদারণ রেখা, যে মধ্য অধিকার করে। এর একটা প্রতিশব্দ ইতিমধ্যেই আমরা জানি, অন্তর। অন্তরই মধ্য অধিকার করে, অন্তরই দেহ পায় সেই সান্ধ্য পরিসরে। অন্তর যখন বাহিরের আইনের মতো লঙ্ঘন অসম্ভব সীমা, তখনই যেন তা মধ্যবর্তী। এই বিশেষ মূর্তিময়তা গায়ত্রী স্পিভাকের বহুল পঠিত ক্যান দ্য সাবঅল্টার্ন স্পিকের শেষ প্রান্তে প্রায় উপচে পড়ে যে ক্ষুদ্র কাহিনীটি, সেই ভুবনেশ্বরী ভাদুরীর কথা আমাদের মনে করিয়ে দিতে পারে। মৃণাল লিখেছিল, উদ্ধৃত করছি, সেই মৃত্যুর বাঁশি এই বালিকার ভাঙা হৃদয়ের ভেতর দিয়ে বাজলো মৃণালের জীবনের যমুনা পারে। সেই মৃত্যুর বাঁশি এই বালিকার ভাঙা হৃদয়ের ভেতর দিয়ে। বিন্দুর সেই ভাঙা হৃদয়ও তাহলে মধ্য অধিকার করে, যে দেহ পায় পাঠযোগ্য অর্থাৎ শ্রাব্য বাঁশির সুরে, মৃত্যুর সুরে, ভাঙা হৃদয়ের অর্থাৎ অন্তরের ছন্দে, অথবা ভাঙা যেহেতু তাই অন্তরের অন্তর, সেও অন্তরের অন্তর। ভুবনেশ্বরী ভাদুরীর কথা এইভাবে পাঠ করার চেষ্টা করেছি সাম্প্রতিক একটি ইংরেজি লেখায়। দেখাতে চেষ্টা করেছি কি উপায়ে দেহের লিখনই তার সমাজ নির্ধারিত ক্রিয়াকর্মের গণ্ডি উপচে হয়ে উঠতে পারে এক ধরনের না মানসী সাক্ষ্য বা নন হিউম্যান উইটনেসিং বলেছি এটিকে। আপনারা ইচ্ছে হলে পড়ে দেখতে পারেন। রবীন্দ্রনাথ ঠাকুরের দুটি ছোট গল্প নিয়ে কথা হলো। আপনারা হয়তো লক্ষ্য করেছেন এই দুটি আখ্যানের ক্ষেত্রেই সাহিত্যের ওই সীমান্তবর্তী মুহূর্ত প্রকাশিত বা লিখনে উৎকলিত হয় মৃত্যুর অনুষঙ্গে। যেমন স্ত্রীর পত্র গল্পে মৃণাল লিখেছিল, কোট, মৃত্যু তোমাদের চেয়ে বড়, সেই মৃত্যুর মধ্যে সে মহান। সেখানে বিন্দু কেবল বাঙালি ঘরের মেয়ে নয়, কেবল খুড়তুতো ভাইয়ের বোন নয়, কেবল অপরিচিত পাগল স্বামীর প্রবঞ্চিত স্ত্রী নয়, সেখানে সে অনন্ত। আনকোট। মৃত্যুর এমন পুনরাবৃত্তি আপতিক নয়। অর্থাৎ আমরা এই যেমন বলেছি সাহিত্যের মুহূর্ত খোলামুখ ছেঁড়া চামড়া উপশম অসম্ভব ক্ষত, যার এই প্রান্তের জোড়াতাপ্পি সমাধান হয়তো সমাজ পরিবর্তন কি নতুন নিয়মের স্থাপনা, অথবা স্রেফ উপশমহীন পড়ে থাকা অসফল প্লাবন সম্ভাবনা হয়ে, তেমনি ওই সাহিত্যের মুহূর্তই আবার প্রতিবার সীমান্তের অপর দিকের প্রান্তে ওই যে বাহিরের বিচার বা অপরাশক্তির নির্লিপ্ত অর্থহীনতা, সেই অসম্ভবের প্রহরীও বটে। মৃত্যুও তো তেমনই বাহিরের দিক, অসম্ভবের দিক। তাই মধ্যবর্তিনী অন্তরের অন্তর, অসম্ভবের প্রহরী, অথবা তাকে লঙ্ঘন করা অসম্ভব। এখানে আরেকবার স্মরণ করুন মধ্যবর্তী গল্পের শেষ বাক্যে লঙ্ঘন শব্দের ব্যবহার। তাহাকে কেহ লঙ্ঘন করিতে পারিল না। হয়তো মনে হতে পারে নিশ্চিতভাবেই এখানে যেটা হচ্ছে সেটা হলো লঙ্ঘন করার অর্থ
নিবারণ ও হরসুন্দরী পুনর্মিলন, লঙ্ঘন করলে পুনর্মিলন হবে, যা গল্পের শেষে অসম্ভব। এটা সাদা অর্থ, এটা এদিকের অর্থ। কিন্তু পাঠক, আপনি নিশ্চিত তো বালিকার মৃতদেহের ওই পাশে নিবারণ বা হরসুন্দরী আছে? বাহিরের যে বিদারণ রেখা লিখনকে আগাগোড়া ছিন্ন করে জীবনের অন্তরে ঢুকে এসেছে, তার উপস্থিতির ভেতরই অনুপস্থিতির ছাপ নেই তো? এখানেই লঙ্ঘন শব্দের সার্থকতা, যেন একটা নোটিশের মতো, লঙ্ঘন অথবা শাস্তি। লঙ্ঘন অথবা শাস্তি কথাটা চেনা মনে হলে জানাই। এই লেখাটি লিখতে গিয়ে মনে পড়লো, তুলনামূলক সাহিত্য বিভাগে পড়ার সময় আবিষ্কার করেছিলাম ফিওদর দস্তয়েভস্কির লেখা ক্রাইম অ্যান্ড পানিশমেন্ট উপন্যাসে ওই যে ক্রাইম শব্দটি যে রাশিয়ান শব্দের ইংরেজি অনুবাদ, এই বক্তৃতার জন্য উচ্চারণটিও মুখস্থ করে এসেছি সৌজন্যে উইকিপিডিয়া, প্রিস্তুপ্লেনিয়া, তার আক্ষরিক অনুবাদ কিন্তু হতে পারে ট্রান্সগ্রেশন, মানে লঙ্ঘন। মানে বাংলা করলে শিরোনামটি দাঁড়ায় লঙ্ঘন ও শাস্তি, অপরাধ ও শাস্তি নয়, হয়তো নয় বলছি না, হয়তো আরেকটি অনুবাদ এরকম, লঙ্ঘন ও শাস্তি, আমার এটা বেশি মনে ধরেছে। এবার হয়তো আমরা লঙ্ঘনের কে আর কি প্রশ্নগুলো ফিরে করতে পারি। কে লঙ্ঘন করতে পারলো না, কি লঙ্ঘন করতে পারলো না, আর তার চেয়েও আশ্চর্যের যেটা কথা, যে লঙ্ঘন শব্দটা মুকুল জানলো কেমন করে। মানে বলতে চাইছি, রবীন্দ্রনাথ যে লঙ্ঘন শব্দটি ব্যবহার করলেন, এই কথাটা যখন প্রথম দেখেছিলাম তখন আমার একটা চমক লেগেছিল। এই বিশেষ রূপক দেখেই যে মধ্যবর্তিনী গল্পের অন্তিম প্রেত শরীর বা দেহদাগ তিনি আঁকলেন, এরকম একটা আশ্চর্য আবিষ্কারেই আমার মতো অবিনির্মাণী পাঠকের বা তুলনামূলক সাহিত্যের এক প্রাচীন ছাত্রের আনন্দ। রবীন্দ্রনাথ অবিনির্মাণের প্রথম আবিষ্কর্তা। আমি কিন্তু এরকম কোনো আজব প্রস্তাব করছি না। আগেও যেমন বলেছি, অবিনির্মাণ কিন্তু কেবল একটি তত্ত্ব নয়, যদিও আজকাল লক্ষ্য করছি পাশ্চাত্যের বিদ্যায়তনিক মহলে, বিশেষত দর্শন বিভাগগুলিতে দেরিদাকে প্রপার দার্শনিক হিসেবে পুনর্বাসন দেওয়ার একটা চেষ্টা চলছে। হয়তো পিছনের অভিপ্রায়টি সাধু, কিন্তু এতে করে যদি ডিকনস্ট্রাকশন ডিগ্রিধারী ইউরোপীয় দর্শন পুরোহিতদের কুক্ষিগত কেবল একটি বিশেষ পদ্ধতি বা নথিবদ্ধ আইনে ঘেরা জ্ঞানকাণ্ডে রূপান্তরিত হয়, তবে তার থেকে মিথ্যা আর কিছুই হবে না, তারও অবিনির্মাণ হবেই হবে। আমাদের কাছে কিন্তু অবিনির্মাণ যে কোনো ভাষার, চিন্তার, দেহের, এক কথায় প্রেক্ষিত লগ্ন পার্থিব লিখনের অন্তরের এক অন্তর্গত সীমানাছোর স্মৃতিদাগ। আমরা বলবো, সাহিত্যের দাবি স্রষ্টার লেখনীকে তাড়িয়ে নিয়ে যায় এমন বিশেষ বিশেষ দ্বিধা থরথর রূপক চিহ্ন থেকে চিহ্নান্তরে, যেখানে এই রূপক টান সমাজের মান্য শব্দার্থের বিরুদ্ধে মুখোমুখি রুখে দাঁড়ানোর স্মৃতি, ইতিহাস, তার অন্তরের অন্তর অবিনির্মাণ। একটি লেখায় আমি এই ব্যাপারটার সঙ্গে কিছুটা জুঝে তারপর ধৈর্য হারিয়ে একটা নাম দিয়ে একে চেপে ধরেছি। নামটা হলো রূপক টান। আপনারা ইচ্ছে আর সুযোগ মতো পড়ে দেখতে পারেন। লঙ্ঘন রূপকটি নিয়ে কথা চলতে থাকবে। যেমন মনে রাখতে হবে, আজকালকার উত্তর মানবতাবাদী মানে পোস্ট হিউম্যানিস্ট তত্ত্বের মতেও কিন্তু মানুষ দুটো লঙ্ঘন অসম্ভব গণ্ডির ভিতর থেকে কথা বলে। একটা জীবন আর মৃত্যুর মাঝে যে গণ্ডি, তার এই দিক অর্থাৎ জীবনের দিক, আরেকটি হলো মানুষের ভাষা, যা তার একমেবাদ দ্বিতীয়ম প্রজাতিগত বৈশিষ্ট্য বলে মানবের এত প্রতাপ আর অহং, সেই ভাষার গণ্ডির এই দিক। আমি এখানে উত্তর মানবতাবাদী তাত্ত্বিক ক্যারি উলফের বক্তব্য পেশ করছি, কিন্তু এটা মোটের উপর একটা অবিনির্মাণী প্রস্তাব। উলফে নিজেও দেরিদার কাছে তার ঋণ স্বীকার করেছেন। এখন উলফের মতে মুশকিল হলো এই যে, মানুষ যতই মৃত্যু বা ভাষাবিহীন নৈশব্দের কথা নিয়ে ভারী ভরকম দার্শনিক বা ধার্মিক প্যাঁচ কষুক, তার এইসব বিমূর্ত ভাবনার মৃত্যু বা অস্তিত্ব বিষয়ে মহতি সাধনার পথ রোধ করে দাঁড়ায় না মানুষই প্রাণীকুল। অর্থাৎ মৃত্যুর স্বরূপ কি, এই প্রশ্নে মন বসালে আদতে অগ্রাহ্য হয় আরো নিকটের একটি অস্বস্তিকর প্রশ্ন, ব্যক্তি মানুষের মৃত্যুর সঙ্গে না মানুষই প্রাণী বিশেষের মৃত্যুর একতার প্রশ্নটি। এখন আমাদের আলোচনায় আপাতত কি দেখেছি? প্রথমত আমরা দেখেছি মৃত্যুর কথাটা উঠলে সাহিত্যের মুহূর্ত কিভাবে যেন ওই নির্লিপ্ত অর্থহীনতার দেওয়ালে ধাক্কা খেয়ে উল্টে সমাজের অর্থ উৎপাদনের ব্যবস্থা বা কলটিকেই প্রশ্ন করে বসে। অনেকটা যেন সেই মোহাম্মদ আলীর রোপ আডোপ বক্সিং টেকনিকের মতো। বক্সিং রিংয়ের দড়ির উপরে হেলান দিয়ে কোণঠাসা হওয়ার বদলে টান টান দড়িতে বাউন্স করে ফিরে দাঁড়িয়ে মোক্ষম মুষ্টাঘাতের কথাই বলছি। বক্সিং রিংয়ের দড়ি কিন্তু ওই ক্রীড়ামঞ্চের ঘেরাটোপ, তার সীমানা, তার বাইরে খেলার নিয়ম অর্থহীন। তেমনি মৃত্যুর সীমান্তে ঠক্কর দিয়ে যেন সাহিত্যের মুহূর্ত লিখনের মুঠিকে ফিরিয়ে দেয় সমাজের নিয়মের দিকেই। কিন্তু এবার ফিরে আসে সব প্রশ্ন।
আর সেই মোক্ষম ফিরে আসার অভিঘাতে অথবা রোপাডোপ আক্রমণে মানুষে মানুষে ভেদের অর্থাৎ ইন্ট্রা অ্যানথ্রোপোলজিক্যাল ডিফারেন্স বা আন্তঃমানব ভেদ তার গোপন কথাটাই এবার ধার্মিক সামাজিক সাংস্কৃতিক ক্রিয়াকর্মের আইনের জাল কেটে উন্মুক্ত করে ফেলেছে। আর ঠিক ওই কারণেই সমাজের অনেকগুলো আঁতের কথা সেখানে প্রকাশ হয়ে পড়ে। বিশেষত অন্তত আমরা যে দুটি আখ্যান পড়লাম তার পরিপ্রেক্ষিতে উন্মোচিত হয় সমাজের সেই কল যার কারসাজিতে নারী দেহ এমনকি যৌন ভেদেরও আগে বসে পুরুষের দেহ। দ্বিতীয়ত আমরা আরো দেখেছি সাহিত্যের এই অনির্দিষ্ট সীমানা মুহূর্তের কিন্তু একটা যাকে বলে ট্রান্সেন্ডেন্ট টেন্ডেন্সি আছে, পরাৎপরা গোঁজামিলের ঝোঁক। যেমন মৃত্যুর শান্ত ভাব বা মর্টাল ফিনিচিউডকে চাপা দিতে পরাৎপরা ট্রান্সেন্ডেন্ট বিষয়ে গোঁজামিলে মানব চিন্তার উল্লম্ফন, অর্থাৎ অপরাপর মানব অপরের আগেই পরম অপরকে বসিয়ে অন্তরের কথাটা ঢাকা চাপা দেওয়ার প্রবণতা। কিন্তু এবার ইঙ্গিত করব শেষমেশ সেই গুড়ে বালি দেয় অন্য একটি সীমান্ত, যাকে আন্তমানব অন্তরের উপর সমাপতিত বলেছি, প্রজাতিগত অন্তর, স্পিসিস ডিফারেন্স। আলোচনার শেষ পর্বে এবার তাহলে সেই সম্ভাবনাটির সম্মুখীন হচ্ছি, প্রজাতিগত ভেদের সীমান্ত। না মানুষী সীমান্ত 2 পরের পর্বের শিরোনাম। ব্যাসেটি শেষ পর্ব, তারপর উপসংহার। সাহিত্যের মুহূর্ত যদি পাঠযোগ্য ভাষার অন্তিম প্রান্ত হয়, তবে এবার আমাদের প্রস্তাব নিশ্চয় অস্তিত্বের প্রশ্নটির সঙ্গে মুখোমুখি যুঝবার আগেই সে বাধা পাবে, তার দেহের অন্তরে দাগ কেটে বসে যাবে প্রজাতি অন্তরের সীমানা চিহ্ন, স্পিসিস ডিফারেন্স। আমি একটু আগে সাহিত্যের মুহূর্তের সংক্রমণের যে প্রস্তাব করেছি, আত্মস্পর্শে অপর দেহের যৌনভেদের স্পর্শান্তর, বিদারণ রেখা আর তাকেই পরাৎপরা সত্তার দিকে ঘুরিয়ে দেওয়ার মানসী বাসনা, শর্ট সার্কিট, সেইখানেই বাধার মতো, প্রহরীর মতো, উপশম অসম্ভব ক্ষতের মতো এসে বসবে না মানুষী দেহের ব্যবধান। একেও বলবো অন্তরের অন্তর। যেন মানুষের মৃত্যুর পূর্ণ স্বাধিকারের মাঝে ঢুকে বসেছে অজস্র অন্য মৃতদেহ, প্রহরীর মতো, যে কোনো বিমূর্ততাকে মানব দেহের জৈব পার্থিবতায় ঠেলে ফেরত পাঠাতে উদ্যত। শেষ বিচারের আগেই তেমনই নির্লিপ্ত কিন্তু পার্থিব সীমান্ত। মানুষের আইন এমনকি ভাষাও অপারগ হয় এই বিশেষ সীমানাকে জ্ঞান তত্ত্বে বাঁধতে। কখন এমন ঘটতে পারে? আন্তঃমানব সমস্যার ইতিহাস নির্ধারিত গাজোয়ারি সমাধান যখন বর্তমানের জোড়াতাপ্পির দায় নামিয়ে আনে সেই বিপ্লব শরীরে, যে শরীর মান্য নির্ণয়ের সমাধান মানে না অথবা তাকে প্রশ্ন করে, তখন সেই অত্যাচারের শরীর দিখন উন্মোচিত করে না মানুষী দেহের অন্তর, মনুষ্যতর দেহের রূপক সীমানায়। তাই অত্যাচারিত দেহ যখন নিজের অন্তরে নিজেকে স্পর্শ করতে চায়, হয়তো আত্মচরিতের গুণনে, তখন সেই হাড় মাংস স্পর্শক্ষম হয় কেবল না মানুষী পশুর উপমার অন্তরেই। অন্তরে মানে একটি ডিস্টেন্সেও বটে, তার অভ্যন্তরেও বটে। তখন সে আত্মতার চিন্তার অধিকারে মানুষ নামে জীব নয়, বরং তার দেহ ব্যথার অধিকারে অথবা অনধিকারে তাহাদের সমান হয়। আমি এখানে রাঘব বন্দ্যোপাধ্যায়ের জার্নাল 70 আখ্যানের কয়েকটি বাক্য পড়তে চাই, নিশ্চয়ই আপনাদের একাধিকবার পঠিত। উদ্ধৃত করছি। অফিসটি কখন ভোল পাল্টে ফেলল, কখন হয়ে উঠল আমার ধারণার পীড়ন গৃহ। নিজের শরীরকে নিগৃহীত হতে দেখাই সবটা নয়, নিগ্রহের থেকে উৎপন্ন যন্ত্রণা ও কষ্টের সঙ্গে মিশেছিল গভীর ও বিস্তৃত এক অপমান। শরীর তখন রাস্তার কুকুর, কিল চর লাথি রক্ত মাংস হাড়ের একটা কাঠামো থেকে নিংড়ে বের করছে যন্ত্রণাক্ত অস্ফুট এমন সব ধ্বনি যা কথা বলা, লেখাপড়ার ভাষার সীমা ছাড়িয়ে বহু দূরের, কোনো জন্তুরই আনকোট। এই অংশটি অনির্বাণ দাস উদ্ধৃত করেছেন আত্মতার বয়ন ও বিপ্লবে দেহ সংক্রান্ত তাঁর একটি ইংরেজি প্রবন্ধে। সেখানে তার বক্তব্য ছিল আখ্যানের বয়ান দেহের দূরত্বে, অন্তরে এই যে বিপ্লবীর আখ্যানের বয়ানের নিজস্ব দেহের দূরত্বে এই যে বিপ্লবীর অত্যাচারিত দেহ অবলোকন, তা যেন বিপ্লবের স্মৃতি ও অতীতের গুচ্ছ বোঝা হয়ে ঘাড়ে চেপে বসে সেই কার্টেজীয় মননের যা দেহাতীত। আমাদেরও কথা, আত্মস্মৃতি গোত্রের এই আখ্যানের আপন দেহ হতে বাহির হওয়ার এই বিশেষ ক্ষণটি নিয়েই। তবে এই আলোচনা অবশ্য ভর করবে ওই জন্তুর উপমার প্রান্তস্পর্শী রেখায়। লক্ষ্য করুন আখ্যানকার লিখনের কোন পথে সেখানে পৌঁছলেন। আগের বাক্যে ছিল নিজের শরীরকে রক্ত মাংস হাড়ের একটা কাঠামো হিসেবে দেখার অভিজ্ঞতা। অতঃপর যেন 3টি পদের চলন। প্রথমত লিখছেন
লেখাপড়ার ভাষার সীমা ছাড়িয়ে বহুদূরের। এই বহুদূরের কথা যেই না পড়েছি অমনি আমরা আশঙ্কায় আক্রান্ত হই, তবে কি আপন দেহকে ঢাকা দেওয়া হবে আবার সেই কোনো পড়া উপমায়? না, তা নয়। কিন্তু সরাসরি আবার জন্তুর উপমাও নয়, কেমন যেন একটু দ্বিধার উচ্চারণ, কোন জন্তুর, এবং সবশেষে আর কোনো দ্বিধা নেই, জন্তুরই। মনে পড়ে যেতে পারে দক্ষিণ আফ্রিকাজাত লেখক জেন কুটজিয়ার লেখা ডিসগ্রেস উপন্যাসের বহু আলোচিত সেই অন্তিম প্রান্তের উচ্চারণ, যেখানে দক্ষিণ আফ্রিকার বর্ণবৈষম্যের জটিল ও হিংস্র ইতিহাসের অসম অনুবাদ নিজের দেহে গ্রহণ করার স্পর্ধায় ধর্ষিত মেয়েটি লুসি বলে, কোট করছি, "Perhaps that is what I must learn to accept, to start at ground level with nothing, not with nothing but with nothing. No cards, no weapons, no property, no rights, no dignity." Unquote. তখন তার বাবা, চরিত্রটির নাম ডেভিড লুরি, আপনারা অনেকেই জানেন, তাড়াতাড়ি করছি, পুরোটা তো বলা সম্ভব নয়, একজন সাহিত্যের অধ্যাপক তিনি, যিনি আপন কৃতকর্মের সাজায় চাকরি ছিন্ন। কৃতকর্মটি ছাত্রীকে যৌন হেনস্থা করার মতো গর্হিত, যাকে সাহিত্যের এক শুদ্ধ অস্তিত্বের আলাপে এবং ব্যক্তিগত পরিসরের পবিত্রতায় মাত্রাতিরিক্ত বিশ্বাসী বলে মনে হয় পুরো আখ্যান জুড়ে। এহেন ডেভিড লুরি মেয়ের এই আশ্চর্য উচ্চারণের উত্তরে অস্তিত্বের প্রশ্নে না গিয়ে সোজা গিয়ে পৌঁছয়, আমি এখানে কাউকে আপনি বলিনি, সোজা গিয়ে পৌঁছয় পশুর রূপক দেহের অন্তর সমীপে। মেয়েকে প্রশ্ন করে, লাইক এ ডগ? উত্তর আসে, ইয়েস, লাইক এ ডগ। গায়ত্রী স্পিভাক সাহিত্যের এই মুহূর্তটির একটি অসামান্য বিশ্লেষণ পেশ করেছেন তার এথিক্স অ্যান্ড পলিটিক্স ইন টেগোর কুটজিয়া অ্যান্ড সার্টেন সিনস অফ টিচিং প্রবন্ধে, যেখানে তিনি এই মুহূর্তটির পাশে রেখে পড়েছেন রবীন্দ্রনাথ ঠাকুরের অপমান কবিতাটিকে, তাছাড়াও পড়েছেন ফ্রান্স কাফকার বিচার, দেয়ার প্রসেস বলে যে ছোট উপন্যাসটি বা বড় গল্পটি আছে সেটিকে, এবং কিং লিয়ার শেক্সপিয়ারের, এই তিনটিকে। বিশেষত রবীন্দ্রনাথ ঠাকুরের অপমান কবিতার এই পংক্তিটি, যেটি তিনি উদ্ধৃত করেন, অপমানে হতে হবে তাহাদের সবার সমান, আমাদের আকর্ষণ করছে। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন জার্নাল 70 থেকে উদ্ধৃত অংশ অপমান কথাটি ক্ষতের মতো, সংক্রমণের মতো উপস্থিত। নিগ্রহের থেকে উৎপন্ন যন্ত্রণা ও কষ্টের সঙ্গে মিশেছিল গভীর ও বিস্তৃত এক অপমান। কিন্তু গায়ত্রী এখানে না মানুষই অভিঘাতে ততটা জোর দেননি, যে কাজটা আমরা আমাদের আলোচনার সূত্র ধরে আজ করছি। যথা উপন্যাসে ডেভিড লুরি, মেয়েটির বাবা, যখন চাকরি যাওয়ার পর তার মেয়ের কাছে থাকতে আসে, তখন সে একটি অ্যানিমাল শেল্টারে, যেখানে বয়স্ক রুগ্ন প্রাণীদের শেষ আশ্রয় দেওয়া হয়, স্বেচ্ছাশ্রমে নিজেকে নিয়োজিত করে। এখানে তার কাজ অনাকাঙ্ক্ষিত উদ্বৃত্ত কুকুরদের প্রাণঘাতী ঔষধ প্রয়োগে মেরে ফেলার ঠিক আগে তাদের সঙ্গ দেওয়া ও পরে মৃত্যুর পরে তাদের মৃতদেহের ব্যবস্থা করা। এখানে অনেকগুলি বিষয় অনুপুঙ্খ বিশ্লেষণের ইচ্ছা করছে, কিন্তু সময়ের কথা ভেবে রাশ টেনে কেবল একটি ছোট্ট উদ্ধৃতি পেশ করছি। লুরি যখন তার প্রথম দায়টি পালন করে, অর্থাৎ ঘুম পাড়ানোর আগে কুকুরগুলিকে সঙ্গ দেয়, তখন প্রতিবারই তার মনে হয় যেন কুকুরেরা আগে ভাগেই বুঝতে পারছে তাদের সময় হয়েছে। আর এই আশঙ্কা আখ্যানকার জানাচ্ছেন যেন তার গোটা অস্তিত্বকেই অধিকার করে, আঁকড়ে ধরে। কোট, "His whole being is gripped by what happens in the theater." থিয়েটার মানে অপারেশন থিয়েটার, যেখানে একে একে কুকুরগুলিকে প্রাণঘাতী ডোজ দেওয়া হচ্ছে। He is convinced that the dogs know their time has come. Despite the silence and the painlessness of the procedure, despite the airtight bags in which they lie in the new-made corpses, they tie the new-made corpses. The dogs in the yard smell what is going on inside. They flatten their ears, they droop their tails, as if they too feel the disgrace, apaman, of dying. Locking their legs, they have to be pulled or pushed or carried over the threshold. Unquote. Threshold, চৌকাঠ বা সীমান্ত। এখানে অনেক সময় নিয়ে ধীরে ধীরে পড়ার কথা, কিন্তু ততটা তো সময় নেই। তবে আমরা হয়তো বুঝতে পারছি কোন পথে কুকুরের রূপক শরীর লুরির মনে ভর করবে উপন্যাসের অন্তিম মুহূর্তে। কুকুরদের গুটিয়ে আসা শরীর এমনকি মানব ইতিহাসের অন্যায় অপমানের ঘাড়েও যেন ভর করে। এখানে আপারথাইড উত্তর দক্ষিণ আফ্রিকা, যা তাকে এড়িয়ে কোনো বিচার নেই, উত্তরণ নেই। আপনাদের নিশ্চয়ই মনে পড়ছে কোনো একটি মহাকাব্যের প্রান্ত পর্ব। তার মৃত শরীরের দায় বহন না করে সামাজিক ন্যায় এখন এখানে এই সময়ের মানসিক বিভেদের ব্যবসা ও ম্যানেজমেন্ট, পুঁজির প্রতাপ, সেই সংক্রান্ত বিচার ও ন্যায়
মায়ের সমাজ বিপ্লব হয়তো বা যেন, হয়তো বলবো না, যেন অসম্ভব। ডেরেক অ্যাট্রিজ স্মৃতিচারণ করেছেন কিভাবে 9 দশকে লেভিনাসি ও অপরসন্ধানী এথিক্স, অপরের মুখাবয়ব প্রসঙ্গে লেভিনাসের বক্তব্য এবং সাহিত্যের দায়বদ্ধতা নিয়ে তাঁর দেওয়া একটি গুরুগম্ভীর বক্তৃতার শেষে প্রশ্নোত্তর পর্বে প্রায় নির্লিপ্ত মুখে কুটজিয়া, ডিসগ্রেসের লেখক, তাকে একটি প্রায় নিয়মছুট প্রশ্ন করে বসেছিলেন। প্রশ্নটি হলো, আচ্ছা আমায় বলুন দেখি, যখন আমার দিকে তাকানো দুটি চোখ সেই বলি প্রদত্ত পশুর, যাকে এখনই কাটা হবে আমার বা আমার মতো কারো উদরপূর্তির জন্য, তখন সেই ব্যাপারে লেভিনাসের কি বক্তব্য? অ্যাট্রিজ মানব অপর ও পরম অপর নিয়ে সে যাত্রায় বলছিলেন। না মানুষই সীমান্তের প্রশ্নটির জন্য প্রস্তুত ছিলেন না, তিনি সন্তোষজনক উত্তর দিতে ব্যর্থ হন। আমাদের কিন্তু চকিতে মনে পড়ে যেতে পারে স্ত্রীপত্র আখ্যানেই মৃণালের কেমন মনে হয়েছিল বিন্দু যেন একটি অসহায় পশুর মতো। তার আগেও অবশ্য কিছু সলতে পাকানো অঙ্গের কথা ছিল, যথা মৃণাল যখন প্রথম শ্বশুরালয়ে আসে তখন সেই বাড়ির সেই দুটি গরু এবং 3টি বাছুরি সমস্ত শহরের মধ্যে চিরপরিচিত আত্মীয়ের মতো হয়ে ওঠে তার চোখে। সে তাদের নড়াচড়ার স্থান সংকুলান নিয়েও ব্যথিত হয়ে পড়ে। আবার পরে বিন্দু যখন তার শ্বশুরালয়ের অত্যাচার থেকে পালিয়ে এই বাড়িতেই ফিরে এলো, তখন সে তো ওই ঘরেই লুকিয়েছিল যেখানে জমিদারদের নিকট বলি প্রদত্ত একটি ভেড়াকে বাড়ির লোকেদের জঠরাগ্নি থেকে বাঁচিয়ে দানাপানি দিয়ে লুকিয়ে রেখেছিল মৃণাল। এবার বিন্দুকে দেখে তার মনে হয়, কোট, যেন কসাইয়ের হাত থেকে যে গরু প্রাণ ভয়ে পালিয়ে এসে আমার আশ্রয় নিয়েছে, আনকোট। বিন্দুও কিন্তু বিয়ের আগে তার দিদিকে গিয়ে অনুনয় করেছিল, দিদি আমি তোমাদের গোয়াল ঘরে পড়ে থাকবো, আমাকে যা বলবে তাই করব, ইত্যাদি। অর্থাৎ বিন্দুও যেন একটি না মানুষী অসহায় পশুর মতো রূপক, তাদেরই মতো কেমন রিক্ত, সংসারের সর্বপ্রকার হিংসার সামনে উন্মুক্ত, যাকে আমরা বলতে পারি র্যাডিক্যাল প্যাসিভিটি, আমূল নিষ্ক্রিয়তা। যে নিষ্ক্রিয়তা সত্তাহীনতার দারিদ্র নয়, সন্ন্যাস কিংবা জ্ঞানী সমজদারের অনাসক্তি নয়, কিংবা বরং এক বিশেষ ধরনের নির্লিপ্ত প্রান্তবর্তিতা, ন্যায় অন্যায়ের মানসিক ভেদের উজানে কিন্তু এমন সব প্রাতিষ্ঠানিক ভেদের নির্মম অবিনির্মাণে উদ্যত নাছর সাক্ষী সম। মানুষী লিখন যতবার চায় সাহিত্যের মুহূর্তের অন্তরে ভর করে সামাজিক ন্যায়ের কথা বলতে, অথবা বাহিরের দিকে ভেদের অন্তরে পরাৎপরা কোনো পরম অপরে আপনাকে সঁপে দেওয়ার গোজামিল দিতে, অমোঘ নিয়মের মতো ততবারই পথ রোধ করে দাঁড়াবেই এই নির্লিপ্ত ক্ষমাহীন বিচার। পুরো বাহিরেও নয়, পুরো অন্তরেও নয়, অন্তরের ভেদে, দেহের অন্তরে, অন্তরের অন্তরে। শেষের 2 লাইন। না মানুষী সীমান্তের প্রশ্নটির আজ হলো কেবল পরিচয়, কিন্তু এর বিস্তার আজকের আলোচনার প্রান্ত ছাপিয়ে। তাই সেই কথাটা আমাদের অন্তরে অন্তরে অসমাপ্তির ছেঁড়া সূত্রের মতো খোলামুখী থাক, আখ্যান অভিজ্ঞতায় আঁচড় কাটুক তার আলগা আঙুল। কেবল শেষে আরেকটা কথা স্মরণ করিয়ে দিই, রাঘববাবুর জার্নাল 70-এর অনুষঙ্গেই দক্ষিণের একটি শহরের প্রান্তে প্রান্তিকতার স্পর্শাকাঙ্ক্ষী বিপ্লবের শরীর ও অভিজ্ঞতা সঁপে দেওয়ার এই আখ্যানে একেবারে অন্তরের গভীর ও বিস্তৃত সেই অপমানের উপমায় কিন্তু এসেছিল রাস্তার কুকুরের শরীর, তার যাতনা। এ দার্শনিক দেরিদার বিড়াল কিন্তু নয়, পোষমানা যে প্রাণীটিকে নিয়ে তার পশুর ব্যথার অধিকার সংক্রান্ত বক্তৃতামালা আগে উল্লেখ করেছি। অর্থাৎ ভেতর বাহিরের এই অন্তর কেবল বিমূর্ত রূপক নয়, তা যেন কেটে বসে গেছে সেই বিদারণ রেখার মতো আমাদের প্রাত্যহিক প্রজাতি আস্ফালনের তথা দেহের অপবিত্র অন্তরে, ঘরেও। আমরা আগেই বলেছি, নিজের পোষ্য বিড়ালটিকে নিয়ে কথা শুরু করে দেরিদা কিভাবে মানবের অস্তিত্ব সংক্রান্ত কার্টেসীয় প্রতিজ্ঞায় না মানুষই গুঁজে দিয়ে লেখেন, দ্য অ্যানিমাল দ্যাট দেয়ারফর আই অ্যাম অর আই ফলো। এবার চৌকাঠের বাইরের, অথচ অনুমতি নিয়ে বা না নিয়ে যারা আসে যায় আমাদের জগতের, আমাদের ঘরের ভেতরে বাহিরে, শহরের সেই পরজীবী পোষ মানা অথবা না মানা, বেওয়ারিশ অথবা স্বাধীন, অথবা দুয়ের মধ্যবর্তী কুকুর বেড়ালদের কি হবে? যাওয়া আসার পথে দেখি যাদের, অথবা যাকে রৌদ্রে গা এলিয়ে অথবা মৃত পড়ে আছে। অন্য পৃথিবী আর নরকের এসব না মানুষী দেহ বোধ করি পাশ্চাত্য শহুরে দার্শনিক অথবা ইউরোপীয় শুদ্ধবাদী দেরিদা ব্যবসায়ীর, কবি যেমন বলেছেন, স্বপনেরও অগম্য। রাস্তায় অনাদরে পড়ে থাকা তাদের মৃতদেহ কে তাকে লঙ্ঘন করবে? তারা কার পিছু নেয়? কেন তারা এমনি এসে ভেসে যায়? তাদের দৃষ্টি হয়তো ক্ষুধায় প্রণোদিত অথবা ভয়ে, কিন্তু বোধ করি জ্বলতে থাকে কোনো এক নির্লিপ্ত অন্তরহীন তাচ্ছিল্যের অন্তরে, অন্তরের শরীরে, অন্তরের অনির্দিষ্ট ক্ষত নিয়ে। সেই দৃষ্টি, তার ইনডিফারেন্স
অন্তরের অন্তরকে কত না উপমায়, কত আধা ব্যর্থ শরীর দিয়ে আমরা আমাদের মানসিক সমস্যাগুলির অন্তরে কল্পনার অপারিয়া সাঁতার দিই, কিন্তু ওই বাইরের দিকের শরীরগুলো আমাদের এই দিককার মানুষের দিককার সাহিত্যের আয়ত্তে আসে কি? এদেরই একজনের অভিজ্ঞতার মিথ্যা প্রতিধ্বনি বানিয়ে বলে, ভান করে অথবা ভান করার ভান করে, অর্থাৎ নিজের মানসিক অন্তরেরই প্রমাণ দিয়ে এই আলোচনা শুরু করেছিলাম। এখন আবার সেইখানটাই আটকে গেছি। প্রাত্যহিকতায় যে মৃত বা মৃতপ্রায় পশুর শরীরের প্রতি আমরা নির্লিপ্ত কিংবা লোভাতুর, কিন্তু মানসিক সাহিত্যের সীমানায় উল্টে যে না মানুষী শরীর বাহিরের বিচার হয়ে আমাদের অস্তিত্বের অন্তরেই অনির্দিষ্ট অন্তর্ঘাতে ঘনিয়ে আসে ক্ষুদ্র উজ্জ্বল নিষ্ঠুর ছুরির মতো, সেই উদ্যত অন্তরের সামনে হাল ছেড়ে বক্তব্য শেষ করলাম। সপ্তম রাঘব বন্দ্যোপাধ্যায় স্মারক বক্তৃতার বক্তা শ্রী সৌরভ করগুপ্তকে আমাদের তৃতীয় পরিসরের পক্ষ থেকে অনেক ধন্যবাদ জানাই। এখানে উপস্থিত রাঘব বন্দ্যোপাধ্যায়ের পরিবারে যারা আছেন, আমাদের এই প্রত্যেক বছরের এই উদ্যোগে আমাদের পাশে থাকার জন্য, আমাদেরকে নানাবিধ কাজে সারাক্ষণ উৎসাহ দিয়ে যাওয়া, সমর্থন জুগিয়ে যাওয়ার জন্য ধন্যবাদ জানাই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের স্কুল অব ল্যাঙ্গুয়েজেস অ্যান্ড লিঙ্গুইস্টিক্স বিভাগকে, যারা আমাদের এই হলটি ব্যবস্থা করে দিয়েছেন। এখানে যারা আপনারা উপস্থিত আছেন, সব সময় আমাদের সঙ্গে থেকেছেন, তাদের প্রত্যেককে আমাদের আন্তরিক ধন্যবাদ জানিয়ে আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। ধন্যবাদ।